নীল, তুমি আমার সাথে এই জঘন্য কাজটা করতে পারলে? তুমি বললে তোমার অফিসের ফাইলে সাক্ষী লাগবে, আর আমি তোমাকে বিশ্বাস করে সই করে দিলাম। এখন দেখছি এটা আমাদের বিয়ের কাবিননামা। আরে আখি, তুমি তো দেখি আকাশ থেকে পড়লে। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কোনো পাপ তো করিনি। এখন সই যখন করে দিয়েছ, তখন রাগ করে লাভ কি বলো? ভালোবাসা? এটা কি তুমি ভালোবাসা বলো নীল? আমার নিজের বড় বোন এই বাড়ির বড় বউ। সে তোমার বড় ভাইয়ের ঘরণী সম্পর্কে, তুমি আমার দুলা ভাইয়ের ছোট ভাই। তুমি কি একবারও ভেবে দেখেছো আমি এখন কোন পরিচয়ে এই বাড়িতে থাকবো? আমার আপু যখন জানবে আমি তার যা হয়ে এই বাড়িতে এসেছি, তখন সে কি আর আমাকে নিজের বোন ভাববে? কেন ভাববে না? সে তো আরো খুশি হবে যে তার বোন তার সাথে একই বাড়িতে থাকবে। আর শোনো আখি, এই নীল চৌধুরী কোনোদিন হাঁটতে শেখেনি। তোমাকে আমি শুরু থেকেই পছন্দ করতাম, কিন্তু তুমি পাত্তাই দিতে না, তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজটা সেরে ফেললাম। তোমার এই নোংরা বুদ্ধির উপর আমি থুতু ফেলি। তুমি আমার সরলতার সুযোগ নিয়েছো। আমি এই বিয়ে মানি না নীল। আমি এক্ষুনি নিচে যাব আর সবাইকে চিৎকার করে বলবো যে আমাকে ঠকিয়ে সই নিয়েছো। আমি এই মিথ্যে কাবিননামা ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে ফেললে কি আর সব মুছে যায়? ওটার অরিজিনাল কপি কাজী অফিসে জমা পড়ে গেছে এতক্ষণে। আর শোনো, এখন যদি তুমি নিচে গিয়ে নাটক করো, তবে তোমার বোনের সম্মানটাই আগে যাবে। সবাই বলবে বড় বউ তার নিজের বোনকে ফুসলিয়ে মেজো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। তোমার বোনের উপর দিয়ে যে ঝড় যাবে, সেটা কি তুমি সইতে পারবে? নীল একদম ভাবলেশীন মুখে কথাগুলো বলে যাচ্ছে। সে খুব ইনোসেন্ট একটা ভঙ্গি করে নিজের হাতের আংটিটা ঘষছে, যেন সে খুব ভালো কোনো কাজ করেছে। আখির আগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলের উপর থাকা পানির জগটা ফ্লোরে আছাড় মারল। কাছের টুকরোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। তুমি একটা আস্ত শয়তান নীল। তুমি আমার আপুর সম্মান নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। তুমি জানো তুমি আমার জীবনটা কতটা কঠিন করে দিলে? আমার আপু এবারের বড় বউ হিসেবে সবাইকে শাসন করে, আর আমি এখন তার যা হয়ে তার সাথে পাল্লা নেব? লোকজনের হাসাহাসি তুমি সইতে পারলেও আমি পারবো না। আরে ধুর, তুমি কেন হাসাহাসি নিয়ে ভাবছো? তুমি তো এখন এই বাড়ির মেজো বউ হতে যাচ্ছ। আর আমি তোমাকে কথা দিচ্ছি আখি, এই বাড়ির চাবি তোমার হাতেই থাকবে। তোমার বড় বোন বড় হতে পারে, কিন্তু তুমি হবে এই বাড়ির আসল পাওয়ারফুল পার্সন। সিনিয়র বউ বলতে যা বোঝায়, তুমি ঠিক তাই হবে। আমি তোমাকে সেই সম্মানেই রাখবো। আমার তোমার দেওয়া সম্মানের দরকার নেই নীল। তুমি আমার বিশ্বাস ভেঙেছো। যে মানুষটা বিয়ের আগেই এত বড় প্রতারণা করতে পারে, তার সাথে সংসার করার কথা ভাবলেও আমার দম বন্ধ হয়ে আসে। আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণা করো আর যাই করো, এখন থেকে আমি তোমার সব। আর শোনো, নিচে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। তোমার আপু, মানে আমাদের বড় ভাবি নিশ্চয়ই ফুল নিয়ে অপেক্ষা করছে তার নতুন যাকে বরণ করতে। তাকে গিয়ে আবার বলে দিও না যে তুমি নিজের ইচ্ছায় সই করনি, তাহলে কিন্তু মেজো ভাইয়ের সাথে তোমার আপুর ঝামেলা লেগে যাবে। আমি তো চাই না আমার বড় ভাইয়ের সংসারে আগুন লাগুক, তাই না? নীল মুচকি হেসে আলমারি থেকে একটা লাল শাড়ি বের করলো। সে শাড়িটা নিয়ে আখির সামনে এসে দাঁড়ালো। আখি ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। নীলের এই শান্ত কিন্তু জেদি মনোভাব আখিকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। সে বুঝতে পারছে সে এক বিশাল চক্রব্যূহে ফেসে গেছে। তুমি কি ভেবেছো আমাকে এই ঘরে আটকে রেখে তুমি জয়ী হবে? তুমি আমার দেহ পাবে নীল, কিন্তু আমার মন কোনোদিন পাবে না। আমি এই বাড়িতে তোমার জন্য প্রতিটা মুহূর্ত যন্ত্রণাদায়ক করে তুলবো। দেখা যাবে জান। আপাতত এই শাড়িটা পরে নাও। বড় ভাবির সামনে ছোট বোন যখন সেজে গুজে যাবে, তখন দেখার মতো একটা দৃশ্য হবে। মেজো বউ হিসেবে তোমার অভিষেকটা কিন্তু রাজকীয় হওয়া চাই। আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও। নীল ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে গেল। আখি একা রুমে দাঁড়িয়ে কাঁপছে। তার মনে হচ্ছে জানালার পর্দাগুলো তাকে দেখে হাসছে। তার নিজের বোন এখন তার প্রতিপক্ষ হতে চলেছে, এই ভেবে সে ডুকরে কেঁদে উঠল। কিন্তু নীলের উপর প্রতিশোধ নেওয়ার নেশা তার ভেতরে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। নীল, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো তুমি কি অগ্নিকাণ্ড ঘটাতে যাচ্ছ? তুমি আমার চেয়ে বয়সে ছোট হয়েও এত বড় একটা কাজ করলে। লোকে জানলে আমাদের দুইজনকে এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিবে। আমার বাবা এই লজ্জা সইতে পারবে না। তুমি এখনো সময় আছে, এসব ভণ্ডামি থামাও। বয়স নিয়ে তুমি এত চিন্তা করো কেন আখি? ওটা তো স্রেফ একটা সংখ্যা। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। এখন চুপচাপ শাড়িটা পরে নাও তো।
আমি নিচে নামছি। 5 মিনিটের মধ্যে তুমিও আসবে। মনে রেখো, তোমার মুখ দেখে যেন কেউ কিছু বুঝতে না পারে। একদম নর্মাল থাকবে। নীল একটা বাঁকা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আখি কাঁপা কাঁপা হাতে লাল শাড়িটা পরল। তার বারবার মনে হচ্ছে সে নিজের বড় বোন রীতা আপুর বিশ্বাসের অমর্যাদা করেছে। যে আপু তাকে নিজের সন্তানের মতো আগলে বড় করেছে, সেই আপুর সামনে সে আজ একটা মিথ্যা নাটক করবে। আখি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের পানি মুছল। সে জানে এখন কান্নাকাটি করলে নীলেরই লাভ। কিছুক্ষণ পর আখি যখন নিচে নেমে ড্রয়িং রুমে এলো, তখন তার সারা শরীর কাঁপছিল। দেখলো সেখানে রীতা আপু, আকাশ ভাইয়া আর বাড়ির আরও কয়েকজন মুরব্বী বসে চা খাচ্ছে। নীল সোফায় বসে খুব আয়েশ করে গল্প করছে। আখিকে দেখে সবাই একসাথে চুপ হয়ে গেল। রীতা আপু অবাক হয়ে আখির দিকে তাকিয়ে আছে। কি রে আখি, তুই এই অসময়ে এত সাজগোজ করলি কেন? আর এই লাল শাড়ি বা পরলি কেন? তুই তো দিনের বেলা সচরাচর শাড়ি পরিস না। কোনো ব্যাপার আছে নাকি? আপু আসলে আমি আরে রীতা ভাবি, আপনি তো আপনার বোনকে চেনেনই না। আখি সকাল থেকে আমাকে জ্বালিয়ে মারছে। ও নাকি আজ লাল শাড়ি পরবে আর আমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। ওর জেদের কাছে আমি আর টিকতে পারলাম না। দেখুন না, শাড়িটা পরে ও কেমন পুতুলের মতো সেজে দাঁড়িয়ে আছে। তাই নাকি? আখি তো বেশ শৌখিন হয়ে উঠছে দেখছি। নীল, ও যখন শখ করেছে তখন ওকে ভালো কোনো জায়গায় নিয়ে যা। আর শোনো আখি, নীল ছোট হতে পারে কিন্তু ও তোকে খুব যত্ন করে আগলে রাখবে। যা, তোরা ঘুরে আয়। আকি অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটা এত সহজে মিথ্যা বলছে যে বাড়ির কারোর মনে বিন্দুমাত্র সন্দেহ হচ্ছে না। অথচ আখির বুকটা ফেটে যাচ্ছে চিৎকার করে বলতে যে নীল ওকে ধোকা দিয়ে বিয়ে করেছে। কিন্তু আকাশ ভাইয়া আর রীতা আপুর হাসি মুখ দেখে সে কিছুই বলতে পারল না। ঠিক আছে নীল, ওকে নিয়ে যা, কিন্তু বেশি দেরি করিস না। আখি, আমু ফোন করেছিল, বলেছি আজ বিকালে তোকে বাসায় দিয়ে আসবো। ও কি আজ আমাদের সাথে থাকবে নাকি ওর বাসায় যাবে? ভাবি, আখির মনটা একটু খারাপ। ও বলছিল আম্মু আব্বুর কথা মনে পড়ছে, তাই ও ভাবলো আজকে সারা দিন আমার সাথে ঘুরে মনটা ভালো করে সরাসরি নিজের বাসায় চলে যাবে। আমি ওকে রাতের বেলা ড্রপ করে দিয়ে আসবো। আপনি একদম চিন্তা করবেন না। নীল, তুমি এত বড় মিথ্যাবাদী? তুমি সবাইকে এইভাবে ঠকাচ্ছ? আরে আখি, তুমি কেন টেনশন করছো? চলো এখন। রীতা ভাবি, আমরা আসছি তাহলে। আকাশ ভাইয়া, আপনি ভাবিকে একটু সময় দিন, আমি আখিকে সামলে নিচ্ছি। নীল খুব স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে আখির হাতটা ধরল। সবার সামনে সে খুব কেয়ারিং হওয়ার ভান করলো। রীতার আকাশ তাদের এই ভাব দেখে বেশ খুশি হলেন। তারা ভাবতেও পারছেন না যে তাদের চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। নীল আখিকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে উঠে নীল যখন দরজাটা লক করে দিল, তখন আখি ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বুঝতে পারছে সে এখন পুরোপুরি নীলের কবজায়। নীল গাড়ি স্টার্ট দিয়ে মুচকি হাসলো। নীল, তুমি রীতা আপুর সামনে ওভাবে মিথ্যা বললে কেন? তুমি কেন বললে আমি শাড়ি পরার আবদার করেছি? তুমি আমাদের বিয়ের কথা কেন লুকালে? তুমি কি আমাকে তোমার হাতের পুতুল মনে করো? শোনো আখি, আমি যদি এখন বিয়ের কথা বলতাম তবে কি তোমার আপু তোমাকে আমার সাথে এভাবে একা আসতে দিত? দিত না। এখন দেখো, সবাই জানে আমরা জাস্ট ঘুরতে বের হয়েছি, অথচ আমরা এখন আমাদের বাসর রাতে যাচ্ছি। সব কিছু আমি আগে থেকেই গুছিয়ে রেখেছি। বাসর রাত মানে কি? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ নীল? গাড়ি থামাও, আমি বলছি গাড়ি থামাও। জেদ করো না আখি, আমি তোমাকে বলেছি না তোমাকে এই বাড়ির সিনিয়র বউ বানিয়ে ছাড়বো। আজকে শুধু এক রাত আমার সাথে কাটাও, তারপর দেখবে কাল সকালে যখন আমরা একসাথে এই বাড়িতে ফিরে আসব তখন কারোর কিছু বলার ক্ষমতা থাকবে না। বয়স দিয়ে কি হয়, বুদ্ধি যার বড় সেই আসল নেতা। নীল দ্রুত গতিতে গাড়ি চালাতে লাগলো। আখি গাড়ির জানালার বাইরে তাকিয়ে দেখলো তার পরিচিত রাস্তাগুলো পেছনে পড়ে যাচ্ছে। নীল তাকে এক নির্জন জায়গার দিকে নিয়ে যাচ্ছে। আখি বুঝতে পারছে সে এক বিশাল বিপদে পড়েছে, কিন্তু তার পালানোর কোনো রাস্তা নেই। তার ভেতরটা ভয়ে শুকিয়ে যাচ্ছে, কারণ সে জানে আজ রাতটা তার জীবনের সব হিসাব নিকাশ বদলে দেবে। নীল গাড়িটা শহর থেকে অনেকটা দূরে একটা নির্জন বাগান বাড়ির সামনে এনে থামলো। চারিদিকে বড় বড় গাছ আর মাঝখানে এই দোতলা বাড়িটা। সন্ধ্যা হয়ে আসছে,
চারিদিকে অন্ধকার আখির মনের ভয়টাকে আরো বাড়িয়ে দিচ্ছে। নীল গাড়ি থেকে নেমে আখির দিকে দরজাটা খুলে দিল। নামো আখি, আজকে রাতটা আমরা এই সুন্দর নিরিবিলি পরিবেশে কাটাবো। কেউ আমাদের বিরক্ত করার নেই। নীল, আমি এখান থেকে এক কদমও নড়বো না। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি এক্ষুনি বাড়ি ফিরে যেতে চাই। রীতা আপু আমাকে না দেখলে পাগল হয়ে যাবে। আকাশ ভাইয়াকে তুমি কি জবাব দেবে? রীতা ভাবি আর আকাশ ভাইয়া জানে তুমি তোমার নিজের বাসায় চলে গেছো, তাই তারা আজ রাতে তোমাকে খুঁজবে না। এখন ভালোই ভালোই ভেতরে চলো, নইলে কিন্তু আমাকে অন্য পথ বেছে নিতে হবে। আখি বুঝতে পারলো নীল খুব বড় একটা প্ল্যান করে এখানে এসেছে। নীল জোর করে আখির হাত ধরে হিড় করে টেনে বাড়ির ভিতর নিয়ে গেল। ভেতরে যেতে দেখলো পুরো ঘরটা ফুলের মালা আর মোমবাতি দিয়ে সাজানো, ঠিক যেমন একটা বাসর ঘর সাজানো হয়। দৃশ্যটা দেখে আখির কলিজা শুকিয়ে গেল। তুমি কি ভেবেছো নীল, এই সব সাজিয়ে আমাকে ভরিয়ে তুমি তোমার মতলব হাসিল করবে? আমি তোমাকে ঘৃণা করি। তুমি আমার শরীর ছুঁতে চাইলে আমি নিজের জান দিয়ে দিব, তাও তোমার কাছে হার মানবো না। মরার কথা বলবে না আখি, আমি তোমাকে মারার জন্য আনিনি, ভালোবাসার জন্য এনেছি। আমাদের বিয়েটা তো হয়েই গেছে, এখন শুধু বাসরটা বাকি। তুমি আমার বৈধ বউ, এখানে লুকানোর কিছু নেই। নীল মুচকি হেসে আখির দিকে এগোতে থাকলো। আখি নিজেকে বাঁচাতে দৌড়ে পাশের একটা রুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিল। তার বুকটা ধরফর করছে। সে জানালার দিকে তাকিয়ে দেখলো সেখান থেকে লাফ দিয়ে পালানো সম্ভব কিনা। জানালার গ্রিল নেই, কিন্তু নিচে অনেক জঙ্গল। আখি কোনো কিছু না ভেবে জানালার পর্দা বেয়ে নিচে নেমে পড়লো এবং অন্ধকার জঙ্গলের দিকে দৌড় শুরু করলো। আখি, দরজা খোলো, পালাবার চেষ্টা করো না, এই জায়গাটা খুব নির্জন, তুমি কোথাও যেতে পারবে না। নীল যখন দরজা ভেঙে ভেতরে ঢুকলো তখন দেখলো রুম খালি আর জানালা খোলা। সে বুঝতে পারলো আখি পালানোর চেষ্টা করেছে। নীল রেগে গিয়ে ঘর থেকে বের হয়ে বাইরে আসলো। আখি অন্ধকারে গাছের আড়ালে লুকিয়ে হাঁপাচ্ছিল। হঠাৎ নীলের গলার স্বর খুব কাছে শুনতে পেল সে। আখি, তুই যদি এখন আমার সামনে না আসো, তবে আমি রীতা ভাবির সাথে তোমার দুলা ভাইয়ের ডিভোর্স করিয়ে দেব। আমার কাছে এমন কিছু ছবি আর ডকুমেন্টস আছে যা দেখলে আকাশ ভাইয়া তোমার আপুকে 1 সেকেন্ডে বাড়ি থেকে বের করে দেবে। তুমি এত বড় মিথ্যাবাদী নীল। তুমি আমার আপু আকাশ ভাইয়াকে জান দিয়ে ভালোবাসে। সে কোনোদিন এমন কিছু করতে পারে না। তুমি মিথ্যা বলে আমাকে ভয় দেখাচ্ছ। আমি মিথ্যা বলছি? রীতা ভাবি বিয়ের আগে কার সাথে ঘুরতো আর কার সাথে তার রিলেশন ছিল সেই সব খবর কি তুমি জানো? আমার কাছে সেই সব প্রমাণ আছে। আমি যদি ওগুলো ভাইয়াকে দেখাই, তবে রীতা ভাবির সম্মান আর সংসার দুটোই শেষ হয়ে যাবে। নীল, তুমি এত নিচে নামতে পারো? নিজের বড় ভাইয়ের সংসার ভাঙার হুমকি দিচ্ছ আমাকে পাওয়ার জন্য? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? আমি শুধু তোমাকে চাই আখি, তুমি যদি এখন শান্তভাবে আমার কাছে ফিরে আসো আর আমাদের বাসর রাতটা সফল হতে দাও, তবে আমি রীতা ভাবির সব প্রমাণ পুড়িয়ে ফেলবো। তোমার আপুর সংসার বেঁচে যাবে। আর যদি জেদ করো, তবে কাল সকালেই তোমার আপু রাস্তায় দাঁড়িয়ে কাঁদবে। এখন চয়েস তোমার। আখি নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের পানি শাড়ির আঁচল ভিজিয়ে দিচ্ছে। সে বুঝতে পারছে নীল তাকে এমন এক জায়গায় আঘাত করেছে যেখানে তার আর কোনো প্রতিরোধ করার ক্ষমতা নেই। রীতাপুর হাসি মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। সে ভাবল নিজের সম্মানের চেয়ে আপুর সংসার টিকিয়ে রাখাটা অনেক বেশি জরুরি। তুমি জিতে গেছো নীল। তুমি আসলেই একটা জানোয়ার। আমি আসছি, কিন্তু মনে রেখো আজকের পর আমার চোখে তুমি মানুষ হিসেবে থাকবে না। ওসব পরে ভাবা যাবে জান, এখন চলো, রাতটা অনেক ছোট আর আমাদের অনেক কথা বাকি। নীল বিজয়ের হাসি হেসে আখির দিকে হাত বাড়িয়ে দিল। আখি কিনা ভরে সেই হাত ধুলো। সে বুঝতে পারছে আজ থেকে তার জীবনে নতুন এক নরকবাস শুরু হতে যাচ্ছে, যেখানে তাকে প্রতি মুহূর্তে অভিনয় করে যেতে হবে। নীল তাকে আবার সেই সাজানো ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। ভেতরে আসো আখি, বাইরে দাঁড়িয়ে থেকে লাভ নেই। রীতা ভাবির কথা যখন একবার মাথায় ঢুকেছে, তখন নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথার বাইরে যাওয়া তোমার জন্য কতটা রিস্কি হবে। নীল, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমার সাথে এমন করো না। আমি বয়সে তোমার বড়, রীতা আপু তোমার বড় ভাবি। আমাদের এই সম্পর্কটা কোনোদিন কেউ মেনে নেবে না। তুমি আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি কাউকে কিচ্ছু বলবো না। বারবার ওই বয়সের দোহাই দিও না তো। আমি তোমাকে বলেছি না তুমি এই বাড়ির সিনিয়র বউ হবে, তার মানে হবেই। আর রীতা ভাবি মেনে নেবে কি নেবে না সেটা দেখার দায়িত্ব আমার।
তুমি শুধু এখন আমার কথা মতো চলো। এই যে বিছানাটা দেখছো, এটা আমি নিজের হাতে সাজিয়েছি শুধু তোমার জন্য। তুমি কি জানো তুমি কতটা নিচু কাজ করেছো? একটা মেয়েকে এইভাবে ব্ল্যাকমেইল করে তার ইজ্জত নিয়ে খেলা করা কোনো পুরুষের কাজ না। তুমি যদি আমার আপুর ক্ষতি করার হুমকি না দিতে, তবে আমি আজ এই বাড়ি থেকে মরে বের হতাম, তাও তোমার ধারে কাছেও আসতাম না। অনেক ভাষণ দিয়েছো আখি, এবার একটু শান্ত হও। আমি জানি তুমি এখন আমাকে মনে মনে গালি দিচ্ছ, দাও, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু কাল সকালে যখন এই ঘর থেকে বের হবে, তখন তুমি হবে শুধুই নীলের স্ত্রী, আর সেই অধিকারটা আমি আজ রাতেই আদায় করে নেব। নীল কথাগুলো বলে রুমের মেন দরজাটা ভেতর থেকে আটকে দিল। আঁকি ভয়ে খাটের এক কোণে গিয়ে গুটিসুটি মেরে বসে রইল। তার পরনে লাল শাড়িটা এখন আর তার কাছে কাফনের কাপড় মনে হচ্ছে। নীল খুব ধীরে সুস্থে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে আঁখির দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখে মুখে একটা জেদ আর নেশা কাজ করছে। নীল, কাছে এসো না, আমি বলছি তুমি দূরে থাকো। তোমার কি একটুও মায়া হচ্ছে না আমার উপর? আমি তোমাকে কত বিশ্বাস করতাম, তোমাকে নীল ভাই বলে ডাকতাম। সেই বিশ্বাসের কি এই প্রতিদান দিচ্ছ তুমি? ভাই ডাকতে তো তোমার খুব ভালো লাগতো, তাই না? কিন্তু আমার লাগতো না। আমি যখনই তোমার দিকে তাকাতাম, তখনই তোমাকে আমার বউ হিসেবে কল্পনা করতাম। আজ সেই সুযোগ আমি হাতছাড়া করব না। তুমি রাজি থাকো আর না থাকো, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে আজ নিজের করেই ছাড়বো। তুমি একটা পশু, তোমার লজ্জা করে না? জোর করে একটা মেয়ের সাথে বাসর করা কোনো বীরত্ব না। তুমি আজ আমার সাথে যা করেছো তার শাস্তি তুমি ঠিকই পাবে। খোদা তোমাকে ক্ষমা করবে না। শাস্তির কথা পরে দেখা যাবে, আগে তোমাকে একটু আদর করে নেই। অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি। রীতা ভাবি তো এই বাড়িতে রাজত্ব করছে অনেক দিন, এবার তোমার রাজত্ব শুরু হবে, কিন্তু তার আগে তোমাকে আমার রানী হতে হবে। নীল হঠাৎ করে আঁখির হাত ধরে নিজের দিকে টেনে নিল। আঁখি ছিটকে গিয়ে নীলের গায়ের উপর পড়ল। সে ধস্তাধস্তি করে নীলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নীলের গায়ের শক্তির কাছে সে একদমই অসহায়। নীল এক ঝটকায় আঁখিকে বিছানায় শুইয়ে দিল। আঁখি চিৎকার করার চেষ্টা করলে নীল তার মুখ হাত দিয়ে চেপে ধরল। চিৎকার করে কোনো লাভ নেই আখি। এই বাগান বাড়ির আশেপাশে মাইলের পর মাইল কোনো মানুষ নেই। তোমার চিৎকার শোনার মতো কেউ নেই এখানে। তার চেয়ে ভালো চুপচাপ নিজেকে সঁপে দাও, অন্তত ব্যথা কম পাবে। মনে রেখো, তোমার একটা ভুল পদক্ষেপ রীতা ভাবির সংসার তছনছ করে দিতে পারে। নীল প্লিজ ছাড়ো, আমি মরে যাব। মরবে না চান, এই তো মাত্র শুরু। তোমাকে আমি এমন ভালোবাসা দেব যে তুমি নিজের নাম পর্যন্ত ভুলে যাবে। আজ রাতে আমি তোমাকে বুঝিয়ে দেব, নীল চৌধুরী যা চায় তা সে পেয়েই ছাড়ে। এখন আর কথা নয়, শুধু আমি আর তুমি। আঁখি আর বাধা দিতে পারল না। তার দু চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। সে বুঝতে পারছে তার সব প্রতিরোধ আজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রীতাপুর সুন্দর ঘর বাঁচানোর জন্য সে নিজেকে সম্ভ্রম আজ এই পশুর হাতে তুলে দিতে বাধ্য হচ্ছে। নীল তার উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। সারা রাত ধরে চলল এক পৈশাচিক অধিকার আদায়ের খেলা। যে মেয়েটা কাল পর্যন্ত স্বাধীন ছিল, আজ সে একটা কামাতুর ছেলের লালসার শিকার হয়ে গেল। তুমি আমাকে আজ শেষ করে দিলে নীল। আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। আমার অভিশাপ লাগবে তোমার গায়ে। অভিশাপ দিও পরে, এখন ঘুমাও। কাল সকালে আমাদের অনেক বড় নাটকের সম্মুখীন হতে হবে। মনে রেখো, সবার সামনে কিন্তু আমাদের খুব সুখী কাপল হিসেবে অভিনয় করতে হবে। এক ফোঁটা চোখের পানি যেন রীতা ভাবি বা আকাশ ভাইয়া না দেখে। নীল বিজয়ের মতো আঁখিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে রইল। আঁখি পাথরের মতো পড়ে রইল বিছানায়। তার মনে হচ্ছে তার আত্মাটা শরীর থেকে বের হয়ে গেছে। যে রাতের স্বপ্ন সব মেয়ে দেখে, সেই রাতটা আঁখির জীবনে কাল বৈশাখী হয়ে এলো। সে অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলো, নীল তাকে যেভাবে ছিঁড়ে খেয়েছে সেও একদিন নীলকে তিল তিল করে শেষ করে দিবে। সকালে কড়া রোদ জানালা দিয়ে এসে আঁখির মুখে পড়তে তার ঘুম ভেঙে গেল। সারা শরীরে প্রচণ্ড ব্যথা, মনে হচ্ছে শরীরটাকেও পাথর দিয়ে থেতলে দিয়েছে। পাশে তাকিয়ে দেখলো নীল একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কাল রাতের কথা মনে পড়তেই আঁখির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নীল টের পেয়ে চোখ মিললেও একদম স্বাভাবিক হেসে গুড মর্নিং বলল। আঁখি কোনো জবাব না দিয়ে টলতে টলতে উঠে নিজের বিধ্বস্ত শাড়িটা
ঠিক করে নিল। নীল তাকে তাড়া দিয়ে বলল জলদি তৈরি হতে, কারণ বাড়িতে সবাই হয়তো রণমূর্তি ধারণ করে আছে। ঘণ্টাখানেক পর নীল যখন গাড়ি নিয়ে তাদের বাড়ির গেটে পৌঁছালো, দেখলো পুরো বাড়ির মানুষ গেটের সামনে জটলা করে দাঁড়িয়ে আছে। রীতাপু আর আকাশ ভাইয়ের মুখ শুকনো, চোখ দুটো টকটকে লাল। বোঝা যাচ্ছে তারা সারা রাত দুশ্চিন্তায় এক ফোঁটা ঘুমায়নি। নীল গাড়ি থেকে নামতেই আকাশ ভাইয়া রেগে ফেটে পড়ে সামনে এগিয়ে এলেন। নীল, এই তোমার দায়িত্ব জ্ঞান? সারা রাত তোমরা কোথায় ছিলে? আমি আর রীতা তো পুরো শহর চষে ফেলেছি। তোমাদের ফোনেও ট্রাই করতে করতে আমাদের আঙুল ব্যথা হয়ে গেছে, অথচ তোমাদের কোনো পাত্তা নেই। তুমি জানো রীতা কাল রাত থেকে একবারের জন্য পানি মুখে দেয়নি। আখির বাবা মাকে আমরা এখনো কিছুই জানাইনি লজ্জায়। জবাব দাও নীল, তোমরা কোথায় ছিলে? আখি, তুই অন্তত মুখ খোল। তোদের এই অবস্থা কেন? তোকে দেখে মনে হচ্ছে তুই কত বড় কোনো ঝড়ের উপর দিয়ে এসেছিস। চুলগুলো এমন আলু থালু কেন? আর ফোন কেন বন্ধ ছিল তোদের? আপু আসলে আমি ভাইয়া, আপনারা দয়া করে আগে আমাদের কথা শুনুন। আপনারা যা ভাবছেন তা কিছুই না। বিশ্বাস করুন, আমাদের অনেক বড় একটা বিপদ হয়েছিল। আমরা যখন হাইওয়ে দিয়ে ফিরছিলাম, তখন হঠাৎ একটা পাগল ট্রাক আমাদের সাইড মারতে আসে। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটা গাছের সাথে ধাক্কা খায়। আঁকি খুব ভয় পেয়েছিল, আর ওর মাথায় কাঁচ লেগে কিছুটা কেটে গেছে। অ্যাক্সিডেন্ট বলছিস কি তুই? কিন্তু ফোন কেন বন্ধ ছিল? তোরা অন্তত একটা খবর দিতে পারতিস। ধাক্কার চোটে আমার আর আঁকির ফোন দুটোই ড্যাশবোর্ড থেকে ছিটকে রাস্তার উপর পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে ভাইয়া। ওই অবস্থায় আশেপাশে কোনো লোক ছিল না যে ফোন চাইবো। কোনো মতে আঁকিকে কোলে তুলে নিয়ে আমি কাছের একটা ছোট ক্লিনিকে গিয়েছি। ও এতটাই শকড হয়েছিল যে ও কথার বলার মতো সেন্সেই ছিল না। এই দেখুন ডাক্তার কি লিখেছে, আর ওষুধের রসিদ। সারা রাত ওকে অবজারভেশনে রাখতে হয়েছিল যাতে ওর কোনো ইন্টারনাল ইনজুরি না হয়। নীল পকেট থেকে ভাঁজ করা একটা প্রেসক্রিপশন বের করে আকাশ ভাইয়ের হাতে বাড়িয়ে দিল। আখি পাথরের মতো দাঁড়িয়ে দেখছে সব। সে অবাক হয়ে ভাবছে কাল রাতে যে ছেলেটা তাকে ব্ল্যাকমেল করে তার সর্বনাশ করলো, সে কত আগে থেকেই এসব মিথ্যা পেপার গুছিয়ে রেখেছে। একটা নকল প্রেসক্রিপশন পর্যন্ত সে জোগাড় করে ফেলেছে শুধু সবাইকে ধোঁকা দেওয়ার জন্য। নীল যে এত বড় অভিনেতা হতে পারে সেটা আখির কল্পনার বাইরে ছিল। ওরে আমার কপাল, আমি কত কি আজে বাজে ভাবছিলাম। তুই ঠিক আছিস তো রে বোন? হ্যাঁ, তোর হাত পা কাঁপছে কেন এত? আরে মেয়েটা আমার কত ভয় পেয়েছে। চল চল ভেতরে চল। নীল, তুইও ভেতরে আয়। তোকে কত বকাঝোকা করলাম, এখন তো দেখছি তুই আমার বোনকে বাঁচিয়েছিস। প্রেসক্রিপশন তো দেখি একদম ঠিক আছে। যাক বাবা, কোনো বড় বিপদ হয়নি, এইটাই রক্ষে। নীল, তুই ঠিক কাজ করেছিস। আগে ট্রিটমেন্ট, তারপর অন্য কিছু। তুই ওকে সাবধানে ভেতরে নিয়ে যা। রিতা, ওকে একটু গরম দুধ আর নাস্তা দাও। মেয়েটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। সবাই এখন নীলের প্রতি কৃতজ্ঞতায় গদগদ। যে মানুষগুলো একটু আগে সন্দেহের চোখে তাকাচ্ছিল তারা এখন নীলকে বাহবা দিচ্ছে। আগে এক পা নড়তে পারছে না। তার মনে হচ্ছে সে একটা মস্ত বড় মিথ্যার জালে আটকে গেছে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, যা দেখে সবাই ভাবছে এটা অ্যাক্সিডেন্টের আতঙ্ক। কিন্তু কেবল সেই জানে এই পানি হচ্ছে নিজের ইজ্জত হারানোর অপমানের। ভাবি, ওকে একটু ওর রুমে নিয়ে গিয়ে রেস্ট নিতে দিন। ও যা ভয় পেয়েছে তাতে ওর স্বাভাবিক হতে সময় লাগবে। আমি ওকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছি। ভাইয়া, আমি পরে মেকানিক ডেকে গাড়িটা ঠিক করার ব্যবস্থা করছি। নীল খুব যত্ন নেওয়ার ভান করে আখির হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে লাগলো। রীতাপু আর আকাশ ভাইয়া নিচে অন্যান্য মেহমানদের বিদায় দিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সিঁড়ির মাঝপথে গিয়ে নীল হঠাৎ থেমে গেল। সে নিশ্চিত হলো যে পেছনে বা আশেপাশে কেউ নেই। দেখলে তো আখি, আমি যা বলি তাই হয়। সবাই আমাকে এখন হিরো ভাবছে, অথচ আসল খেলা তো আমি আর তুমি কাল রাতভর খেললাম। কেমন দিলাম সারপ্রাইজটা? এই কথা বলে রীতা আর আকাশ ভাইয়ের আড়ালে আখির দিকে তাকিয়ে একটা দুষ্টিমি ভরা চোখ টিপ মারল। তার ঠোঁটের কোণে একটা পৈশাচিক বিজয়ের হাসি। আখি সেই হাসি দেখে আক্ষরিক অর্থে স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো এই নীল কোনো সাধারণ মানুষ না, এটা আস্ত একটা শয়তান যে খুব ঠান্ডা মাথায় মানুষের আবেগ নিয়ে খেলতে পারে। এখন নিজের রুমে যাও বউ, গিয়ে একটু ফ্রেশ হও। আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। মনে রেখো, চেহারার এই বিধ্বস্ত ভাবটা কিন্তু একদম বদলাবে না। সবাই যেন
ভাবে তুমি ওই কাল্পনিক অ্যাক্সিডেন্টের জন্যই এমন হয়ে আছো। আমাদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট হলো। নীল হাসতে হাসতে শীষ দিতে দিতে নিজের রুমের দিকে চলে গেল। আখি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে পুরো পৃথিবীটা তার চোখের সামনে ঘুরছে। সে যাকে নিজের পরম আত্মীয় ভাবত, সে নীল আজ তাকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যেখান থেকে সত্যিই বলার আর কোনো উপায় নেই। সে বুঝতে পারল এখন থেকে এই বাড়িতে তাকে প্রতিটা পদে পদে নীলের এই নোংরা খেলার অংশ হয়ে থাকতে হবে। আখি নিজের রুমে বিছানায় উপর হয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। ঠিক সেই সময় নিচে গাড়ি থামার শব্দ আর হইচই শুনে গেল। আখির বাবা মা হন্তদন্ত হয়ে বাড়ির ভিতর ঢুকলেন। রীতাপুর কাছে ফোনের মাধ্যমে অ্যাক্সিডেন্টের খবর শুনে তারা আর বাড়িতে এক মুহূর্ত স্থির থাকতে পারেনি। তারা সরাসরি ড্রয়িং রুমে এসে নীল আর আকাশকে ছেকে ধরলেন। আখির মা কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে গেছেন। আমার ছোট মেয়েটা কই? রিতা, তুই আমাকে বললি ও ভালো আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট ছোট হোক আর বড় হোক, মা হিসেবে আমার মন তো মানছে না। আমি আমার আখিকে এখনই দেখতে চাই। ও কোথায়? খালাম্মা, আপনি মিছিমিছি চিন্তা করছেন, আমি তো সাথে ছিলাম। আখির তেমন মারাত্মক কিছু হয়নি। ও আসলে খুব ভয় পেয়ে গেছে আর মাথায় সামান্য চোট লেগেছে। ও এখন উপরে ঘুমাচ্ছে। আপনারা ওর রুমে গিয়ে দেখা করতে পারেন, কোনো সমস্যা নেই। আখির বাবা মা তড়িঘড়ি করে উপরে গিয়ে দেখলেন আখি অগোছালো অবস্থায় বিছানায় পড়ে আছে। মেয়েকে এমন ফ্যাকাশে মুখে পড়ে থাকতে দেখে আখির বাবার বুকটা ফেটে গেল। তিনি মনে মনে ঠিক করলেন আখিকে আর এ বাড়িতে এক রাতও রাখবেন না। নীলও তাদের পিছু পিছু রুমে ঢুকেছে। নীল খুব ভালো করে জানে আখিকে যদি এখন তার বাবা মা নিয়ে যায় তবে তার সব দাপট এক নিমিষে শেষ হয়ে যাবে, কারণ আখিকে হাতের কাছে না রাখলে সে ব্ল্যাকমেল করার সুযোগ পাবে না। আকাশ, বাবা আমার কথা শোনো। আখি এখানে থাকলে সারাক্ষণ ওই কাল রাতের বিপদের কথাই মনে করবে। আমি চাই ও আজই আমাদের সাথে নিজের বাড়িতে ফিরে চলুক। ওর মা ওকে চোখে চোখে রাখলে ওর শরীরের চেয়ে মনের ভয়টা দ্রুত কেটে যাবে। খালু, আমার মনে হয় এখন আখিকে এই অবস্থায় জার্নি করানোটা একদম ঠিক হবে না। ডাক্তার পরিষ্কার করে বলেছে ও যেন নড়াচড়া না করে, আর এই অবস্থায় গাড়িতে অনেক ঝাঁকুনি লাগলে ওর মাথার চোটটা আরও খারাপ হতে পারে। রীতা ভাবি তো ওর নিজের বোন, সে এখানে আছেই যত্ন করার জন্য। আপনারা মিছিমিছি টেনশন করছেন। রীতা ভাবি থাকতে ওর কোনো অভাব হবে না। আমি নিজে ওর সব দেখাশোনা করছি। বাবা, নীল যা বলছে তা ঠিক না। আমি এখন একদম সুস্থ অনুভব করছি। আমি এই ঘরে আর এক মুহূর্তও থাকতে পারছি না। আমার খুব দম বন্ধ লাগছে এখানে। তোমরা প্লিজ আমাকে নিজের বাড়িতে নিয়ে চলো। আমি আম্মুর কাছে থাকতে চাই। নীল শুধু শুধু ভয় দেখাচ্ছে। আখি, তুমি শরীরের অবস্থা বুঝতে পারছো না? তুমি এখন অনেক দুর্বল। বেশি জেদ করো না। রীতা ভাবি, আপনি তো বললেন ওর মাথায় বারবার ড্রেসিং করা দরকার। বাইরে ধুলোবালি লাগলে ইনফেকশন হয়ে যেতে পারে। খালু, বিশ্বাস করেন আমি থাকতে ওর কোনো অযত্ন হবে না। আপনারা নিশ্চিন্তে বাড়িতে যান। আমি 2-3 দিন পর ওকে নিজে গিয়ে দিয়ে আসবো। নীল খুব সাধু সাজার চেষ্টা করছিল। সে এমনভাবে কথা বলছিল যেন আখি নিজের লোকের চেয়েও বড় শুভাকাঙ্ক্ষী। আখি দেখল নীল তাকে কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না। সে বুঝতে পারল নীল তাকে এ বাড়িতে আটকে রেখে আবার কোনো নোংরা চাল চালবে। আখি এবার নীলের তৈরি করা মিথ্যা অ্যাক্সিডেন্টের গল্পটাকেই পাল্টা অস্ত্র হিসাবে ব্যবহার করার বুদ্ধি বের করলো। বাবা, নীল আসলে আসল কথাটা বলতে লজ্জা পাচ্ছে। যে ক্লিনিকে আমাকে কাল রাতে নেওয়া হয়েছিল সেখানকার ডাক্তার নীলকে আলাদা করে ডেকে বলেছে যে আমার শরীরের রক্ত অনেক কমে গেছে, আর ডাক্তার নীলকে এটা জোর করে বলেছে যে আমার এখন মায়ের হাতের খাবার আর নিজের বাড়ির শান্ত পরিবেশ খুব দরকার। নীল হয়তো ভাবছে তোমরা ভয় পাবে তাই রক্ত কমে যাওয়ার কথাটা বলছে না, কিন্তু বাবা আমার শরীর খুব খারাপ লাগছে। কি বলছো নীল? ডাক্তার এমন জরুরি কথা বলেছে আর তুমি আমাদের কাছে লুকাচ্ছ? শোনো বাবা, তোমরা ছোট মানুষ, শরীরের ভালো মন্দ সবসময় বোঝো না। আখি যখন নিজের মুখে যেতে যাচ্ছে ও যাবে। রীতা, তুই দেরি করিস না মা, জলদি ওর কাপড় চোপড় গুছিয়ে দে। কিন্তু খালু, আমি তো প্রেসক্রিপশনে তো এমন কিছু ডাক্তার লেখেনি। আমি নিজেই তো সব জানি। আপনি ওর কথা শুনে বিভ্রান্ত হবেন না। নীল, ওই যে ছোট একটা চিরকুট ছিল না যেটা তুমি পকেটে রাখলে, ওইটাতে তো রক্ত আর বিশ্রামের কথা লেখা ছিল। তুমি হয়তো ভুলে গেছো। বাবা, তোমরা তাড়াতাড়ি করো, আমার এক্ষুনি যেতে হবে। রীতা আপু, তুমি আমার ব্যাগটা গুছিয়ে দাও। নীল এবার একদম কোণঠাসা হয়ে গেল। সে তো নকল প্রেসক্রিপশন
বাণী শুধু তার অপরাধ ঢাকতে, কিন্তু আঁকি সেই নকল গল্পের উপর ভিত্তি করে পালানোর এমন রাস্তা বের করলো যে নীল আর কোনো অজুহাত খুঁজে পেল না। নীল সবার সামনে আর কথা বাড়াতে পারল না, কারণ বেশি জোর করলে আকাশ ভাইয়া বা রীতাপুর মনে সন্দেহ জাগতে পারে। রীতা আপু তাড়াতাড়ি আখির ব্যাগ গুছিয়ে দিলেন। নীল আড়ালে গিয়ে রাগে নিজের হাত মুছাচ্ছে, কিন্তু সবার সামনে মিষ্টি হাসি ধরে রেখেছে। তুমি খুব চালাকি করে পালাচ্ছ মনে করছো তো আখি, কিন্তু মনে রেখো ওই কাবিননামা আর কাল রাতের ভিডিও এখন আমার কাছে একদম সেফ আছে। তুমি 2 দিন পর ফেরো, আর 10 দিন পর তোমাকে এই নীল চৌধুরীর কাছেই ফিরতে হবে, কারণ তুমি এখন আমার বিবাহিত স্ত্রী। পালানোর পথ আমি বন্ধ করে দেব। কি বললে নীল? ওষুধগুলো ঠিকমতো খাবো? হ্যাঁ, অবশ্যই খাবো। রীতা আপু, তুমি আকাশ ভাইয়াকে বলো বাবাদের সাথে নিচে আসতে। বাবা চলো এখন। আখি নীলের কথা শোনার ভান করলো না। সে সবার সামনে দিয়ে মাথা উঁচু করে নিচে নেমে গাড়িতে গিয়ে বসলো। নীল বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে দেখলো আখি তার লোহার খাঁচা থেকে বের হয়ে গেল। তবে নীলের চোখে অদ্ভুত এক জেদ, তার প্রতিহিংসা। সে মনে মনে ভাবলো, বাঘিনীকে কতদিন আর দূরে রাখা যায়। আখি যখন গাড়ির জানালা দিয়ে বাড়ির দিকে শেষবার তাকালো, দেখলো নীল তার দিকে এমনভাবে চেয়ে আছে। আখির মনে হলো সে একটা বড় যুদ্ধ জিতে আপাতত রক্ষা পেয়েছে, কিন্তু সামনের দিনগুলো যে আরও ভয়ঙ্কর হবে সেটা সে পরিষ্কার বুঝতে পারল। রাত তখন প্রায় 12টা। আখির বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আখি তার নিজের রুমে খাটে আরাম করে হেলান দিয়ে একটা গল্পের বই পড়ছে। নিজের বাড়িতে এসে সে যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। নীলের সেই বিষাক্ত নিঃশ্বাস আর ভয়ঙ্কর চেহারা থেকে দূরে এসে তার মনটা আজ অনেক শান্ত। ঠিক সেই সময় তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নীলের নাম দেখে আখির ভুরু কুঁচকে গেল। সে ফোনটা রিসিভ করলো ঠিকই, কিন্তু কোনো কথা বলল না। কি ব্যাপার জানু? নিজের বাড়িতে গিয়ে কি বরের কথা একদম ভুলে গেলে? আমি তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, জলদি নিচে এসো, আমি গেটের সামনে অপেক্ষা করছি। তুমি নিচে দাঁড়িয়ে থাকো আর যাই করো, আমার তাতে কিছুই যায় আসে না। আমি এখন ঘুমাবো। আর শোনো নীল, তোমার হুকুম তালিম করার দিন শেষ। এটা আমার বাবার বাড়ি, এখানে তোমার কোনো দাপট চলবে না। এখন ফোন রাখো, আমাকে বিরক্ত করো না। আখি, আমার রাগ কিন্তু তুমি এখনো চেনোনি। আমি বলছি নিচে এসো, নইলে কিন্তু আমি নিজেই ভেতরে আসব। তখন পরিস্থিতি সামলানো তোমার জন্য কঠিন হয়ে যাবে। যা পারো করো, আমি বাইরে আসবো না মানে আসবো না। তোমার সাথে কথা বলতেও আমার ঘেন্না লাগছে। গুড নাইট। আখি ফোনটা কেটে সুইচ অফ করে দিল। সে ভাবলো নীল হয়তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাগ করে চলে যাবে। সে আবার আয়েশ করে বই পড়ে মন দিল। এদিকে নিচে দাঁড়িয়ে থাকা নীলের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। আখির এই অবহেলা সে মেনে নিতে পারছে না। সে মনে মনে ভাবলো, আখি এখনো জানে না নীল চৌধুরী যা চাই তা ছিনিয়ে নিতেও জানে। নীল দেখলো আখি রুমের বেলকনিটা খুব একটা উঁচুতে নয়। সে বুদ্ধি খাটিয়ে পাইপ বেয়ে খুব সাবধানে বেলকনিতে উঠে পড়ল। বেলকনির স্লাইডিং ডোরটা আদো খোলা ছিল। নীল পা টিপে টিপে রুমের ভেতর ঢুকলো। সে দেখলো আখি কোনো চিন্তা ছাড়াই খুব মনোযোগ দিয়ে বই পড়ছে। তাকে উপেক্ষা করে সে শান্তিতে বই পড়ছে দেখে নীলের ডাক 7 আসমানে উঠে গেল। সে নিঃশব্দে আখির একদম পেছনে গিয়ে দাঁড়ালো। আখি কিছু টের পায়নি। হঠাৎ নীল পেছন থেকে 2 হাত দিয়ে আখিকে শক্ত করে জড়িয়ে ধরল। ও মাগো, কে? বাঁচা। আখি চিৎকার করে বাড়ির লোকজনকে জাগানোর চেষ্টা করার আগে নীল তাকে কোনো সুযোগ দিল না। এক ঝটকায় আখিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল। আখির চিৎকারের শব্দ নীলের মুখের ভেতরই হারিয়ে গেল। নীল খুব শক্তভাবে তাকে জাপটে ধরে আছে, যাতে সে নড়তে না পারে। আখি ভয়ে আর আতঙ্কে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। বেশ কিছুক্ষণ পর নীল যখন তাকে ছেড়ে দিল, আখি হাঁপাচ্ছে। সে ধীর স্থিরভাবে কাঁপা কাঁপা চোখে সামনে তাকালো। দেখলো অন্ধকার রুমে চাঁদের আলোতে নীলের সেই পরিচিত চতুর আর ভয়ঙ্কর হাসি। নীল খুব সাবলীলভাবে আখির কানের কাছে মুখ নিয়ে এলো। কি বলেছিলে? আমি কিছুই করতে পারবো না। দেখলে তো, তোমার বেডরুম পর্যন্ত পৌঁছাতে আমার কতক্ষণ লাগলো। আমার ডাক উপেক্ষা করার সাহস আর কোনোদিন দেখাবে না আখি। আমি চাইলে এখনই চিৎকার করে সবাইকে ডাকতে পারি। তখন তোমার বাবা যখন দেখবে তার আদরের মেয়ে মাঝরাতে কার সাথে লটর পটর করছে, তখন কেমন লাগবে? নীল, তুমি এখানে কিভাবে আসলে? তুমি কি মানুষ না অন্য কিছু? তুমি আমার বাবার বাড়িতে ঢুকে এইসব করার সাহস পাও কিভাবে? কেউ যদি দেখে ফেলে তবে কি হবে? কেউ দেখবে না আখি, আর দেখলে তো আরো ভালো। বিয়ের খবরটা তবে আজ রাতেই ফাঁস হয়ে যাবে।
আমি তো চাইছি তুমি আমাকে মেনে নাও। কাল রাতে যা হয়েছে সেটা কি তোমার মনে নেই, নাকি আবার মনে করিয়ে দিতে হবে? চুপ করো নীল, তুমি একদম চুপ করো। তুমি কেন আমাকে এভাবে শেষ করে দিচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি শুধু শান্তিতে থাকতে চেয়েছি। আমার সাথে থাকলেই তুমি শান্তিতে থাকবে। এখন চলো বেলকনিতে গিয়ে একটু বসি। কতদিন পর তোমার সাথে এভাবে একলা রাত কাটাচ্ছি। আর শোনো, এবার যদি পালানোর বা চিৎকার করার চেষ্টা করো তবে কিন্তু এবার শুধু লিপ কিস করে থামবো না, কাল রাতের বাকি কাজটা এখানেই শেষ করব। আখি পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল নীল শুধু তার জেদ নয়, সে তার জীবনের একটা অংশ হয়ে গেছে, যা সে চাইলেই মুছে ফেলতে পারবে না। নীলের চোখে সেই নেশা দেখে আখি বুঝতে পারল আজ রাতটাও তার জন্য খুব যন্ত্রণাদায়ক হতে চলেছে। নীল তাকে টেনে বেলকনির দিকে নিয়ে যেতে লাগলো, আর আখি শুধু নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। আখি থরথর করে কাঁপছে। নীলের এই অতর্কিত চুমুক তার গায়ের জোরের কাছে সে নিজেকেও খুব অসহায় মনে করছে। আখির চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে ভাবছে গতকাল রাতের মতো আজও হয়তো নীল তার উপর পৈশাচিক কোনো অত্যাচার চালাবে। আখি ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছে। সে নীলের নিঃশ্বাসের শব্দ নিজের কানের কাছে খুব স্পষ্ট শুনতে পাচ্ছে। নীল তার ঠোঁট সরিয়ে নিয়ে আখির কানের কাছে মুখটা নিয়ে এলো। আখি, চোখ খোলো। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবে? আমাকে কি তোমার কাছে এখন জমের মতো মনে হচ্ছে? তুমি তো জমের চেয়েও খারাপ নীল। তুমি কেন আমাকে এইভাবে বারবার হেনস্থা করছো? কাল রাতে যা করেছো সেটা কি যথেষ্ট ছিল না? এখন আমার বাবার বাড়িতে এসেও তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে না। তুমি আমাকে কি করতে চাও নীল? মেরে ফেলো আমাকে, একেবারে শেষ করে দাও। আহা আখি, সবসময় এত মারদাঙ্গার কথা বলো কেন? আমি কি বলেছি যে আজ আমি তোমাকে কষ্ট দেব? চলো আমার সাথে। কোনো কথা বলবে না, শুধু চুপচাপ আমার সাথে বেলকনিতে এসো। নীল আখির হাতটা খুব নরম করে ধরল। কাল রাতের সেই রুক্ষতা নীলের মধ্যে এখনই। সে খুব যত্ন করে আখির চোখের পানি মুছিয়ে দিল। আখি অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে আছে। নীল আখির চোখের ওপর নিজের হাত দিয়ে আড়াল করলো। সে আখিকে নিয়ে বেলকনির একদম রেলিংয়ের কাছে দাঁড় করালো। আখি বুঝতে পারছে না নীল আসলে কি করতে চাইছে। আখি, এবার আমি হাত সরাবো, তুমি নিচের বাগানের দিকে তাকাবে, কিন্তু খবরদার কোনো চিৎকার করবে না। শুধু দেখো আমি তোমার জন্য কি করেছি। নীল আস্তে করে আখির চোখের ওপর থেকে হাতটা সরিয়ে নিল। আখি নিচের দিকে তাকাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তাদের বাড়ির পেছনের বাগানের মাঝখানে ঘাসের উপর অসংখ্য মোমবাতি জ্বলছে। সেই মোমবাতিগুলো দিয়ে বড় করে একটা ল্যাপ শেপ তৈরি করা হয়েছে। আর সেই ল্যাপ শেপের মাঝখানে ছোট্ট একটা প্রদীপ দিয়ে লেখা আছে হ্যাপি বার্থডে। যেন আখি একদম স্তব্ধ হয়ে গেল। সে ভুলে গিয়েছিল যে আজ রাত 12টার পর তার জন্মদিন শুরু হয়েছে। নীল, এগুলো তুমি তুমি করেছো? মানে কখন? তুমি যখন ওপরে আরাম করে বই পড়ছিলে তখন আমি নিচে এই আয়োজন করছিলাম। কি ভেবেছিলে নীল চৌধুরী কি শুধু জোর খাটানোই জানে? তুমি কি আমাকে এতটাই পাষাণ মনে করো যে সব সময় তোমার উপর অত্যাচার করব? আখি, তুমি কেন আমার ভালোবাসাটা বুঝতে চাও না? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না। এই সহজ কথাটা তোমার কেন মাথায় ঢোকে না? নীল, এই পাগলামিকে তুমি ভালোবাসা বলছো? তুমি আমার আপুর দেবর। তুমি সম্পর্কে আমার ছোট ভাইয়ের মতো ছিলে। এই ভালোবাসার সমাজ কোনো দিন মেনে নেবে না। তুমি আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছো, আমাকে ব্ল্যাকমেল করেছো। এটাকে ভালোবাসা বলে না নীল, এটা তোমার জেদ, তোমার অবসেশন। অবসেশন? এটাকে তোমার কাছে অবসেশন মনে হচ্ছে? বেশ, অবসেশনই সই। তোমার কাছে যা মনে হয় তুমি তাই বলতে পারো, কিন্তু আমার কাছে এটা ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ছিলে, আমার আছো এবং সারা জীবন আমারই থাকবে। আমার সম্পত্তিতে অন্য কেউ ভাগ বসাবে এটা নীল চৌধুরী বেঁচে থাকতে হতে দেবে না। আর সমাজের কথা বলছো, সমাজ আমাদের ভাত দেবে না আখি। তুমি আমার বউ, এটাই শেষ কথা। হঠাৎ নীল আখিকে পাজাকোলা করে তুলে নিল। আখি চমকে গিয়ে নীলের গলা জড়িয়ে ধরল। নীল তাকে কোলে নিয়ে বেলকনি থেকে ঘরের ভেতর চলে এলো। আখি বারবার বলছে তাকে নামিয়ে দিতে, কিন্তু নীল শুনছে না। সে খুব সাবধানে আখিকে বিছানায় বসিয়ে দিয়ে আবার বেলকনিতে গেল। সেখান থেকে একটা সুন্দর করে মোড়ানো প্যাকেট নিয়ে এলো। আজ তোমার জন্মদিন আখি, আমি চাইনি দিনটা তুমি শুধু কান্নাকাটি করে কাটাও। এই দেখো তোমার জন্য কি এনেছি। নীল বক্সটা খুলো। ভেতরে একটা সাদা রঙের ভ্যানিলা কেক,
যার উপর নীল ক্রিম দিয়ে লেখা হ্যাপি বার্থডে মাই লাইফ। আখি আবারও অবাক হলো। সে নীলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নীলের চোখে এখন এক অদ্ভুত মায়া। সে যেন সেই চেনা শয়তান নীল নয়, বরং খুব যত্নশীল কোনো প্রেমিক। কি হয়েছে? এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? আমার চেহারায় কি কিছু লেগে আছে? না, কিছু না। আমি শুধু ভাবছি তুমি আসলে কেমন মানুষ। এক এক সময় তোমার এক এক রূপ। কোনটা আসল নীল আর কোনটা নকল আমি বুঝতে পারছি না। আসল নীলকে চিনতে হলে তোমাকে আমার মন দিয়ে বিচার করতে হবে আখি, ভয় দিয়ে নয়। নাও, এখন কেকটা কাটো। রাত অনেক হচ্ছে, আমাদের হাতে সময় খুব কম। আখি কাঁপা কাঁপা হাতে কেকটা কাটলো। নীল তার হাতটা ধরে কেক কাটতে সাহায্য করলো। এরপর নীল এক টুকরো কেক নিয়ে আখির মুখে তুলে দিল। আখি দ্বিধা করছিল, কিন্তু নীলের চোখের দিকে তাকিয়ে সে আর না করতে পারল না। এরপর নীল ইশারা বলল তাকেও খাইয়ে দিতে। আখি ছোট্ট এক টুকরো কেক নীলের মুখে পুড়ে দিল। এই মুহূর্তটা খুব শান্ত আর ইমোশনাল ছিল। দুজনের মধ্যে আর কোনো ঝগড়া নেই, শুধু একটা নিস্তব্ধ মায়া কাজ করছে। এবার আমার আসল গিফট দেওয়ার পালা। পা বাড়াও আখি। প্যাকেট থেকে একটা ছোট্ট ভেলভেট বক্স বের করলো। সেটা খুলতেই চাঁদের আলোয় চিকমিক করে উঠল এক জোড়া সোনার পায়েল। পায়েল দুটো ডিজাইন খুব সুন্দর, ছোট ছোট ঘুঙ্গুর লাগানো। নীল নিজেই মেঝেতে বসে পড়ল। সে আখির পাটা নিজের হাঁটুর উপর তুলে নিল। আখি বাধা দিতে চাইল, কিন্তু নীল খুব শক্তভাবে তার পা ধরে রাখলো। নড়াচড়া করবে না। এই পায়েলটা পরানোর জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি। আমি চাই এই পায়েলের শব্দে আমাদের বাড়ি মুখরিত হোক। তুমি যেখানেই যাবে যেন এই শব্দে আমি বুঝতে পারি আমার আখি আমার আশেপাশেই আছে। নীল খুব যত্ন করে আখির পায়ে সোনার পায়েলটা পরিয়ে দিল। পায়ের ঘুঙ্গুরগুলো নাড়াচাড়াতে টুংটাং শব্দ করছে। আখি নিজের পায়ের দিকে তাকিয়ে রইল। তার কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে নীলকে ঘৃণা করতে চেয়েও যেন পারছে না। নীলের এই যত্ন, এই ভালোবাসা তাকে দুর্বল করে দিচ্ছে। নীল আখির পায়ের পাতায় একটা আলতো চুমু খেল। আখি লজ্জায় আর সংকোচে পাটা সরিয়ে নিল। নীল অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আখি, তুমি আমার বাড়ির সিনিয়র বউ। খুব জলদি আমি তোমাকে সবার সামনে নিজের করে ওই বাড়িতে নিয়ে যাব। রীতা ভাবি বা অন্য কারোর কথায় কান দেবে না। তুমি শুধু আমার। আখির কপালে একটা চুমু দিয়ে আবার বেলকনি দিয়ে পাইপ বেয়ে নিচে নেমে গেল। আখি বেলকনিতে দাঁড়িয়ে দেখলো নীল অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তার পায়ে পরানো পায়েলটা তখন ঝিকিমিকি করছে। আখি বুঝতে পারল সে নীলের মায়ের জালে আর জেদের জালে পুরোপুরি আটকা পড়ে গেছে। এই বন্ধন থেকে মুক্তির পথ তার জানা নেই, আর হয়তো সে মুক্তি চায়ও না। নীল চলে যাওয়ার পর আখি অনেকক্ষণ বেলকনির মূর্তির মতো দাঁড়িয়ে রইল। রাতের বাতাসটা এখন আর গায়ে বিচ্ছে না, বরং কেমন একটা আরাম দিচ্ছে। সে একবার নিজের পায়ের দিকে তাকালো। সোনার পায়েলটা চাঁদের আলোয় চিকচিক করছে। একটু আগে নীল এখানে ছিল। তার গায়ে সেই চেনা পারফিউমের ঘ্রাণ এখনো বাতাসে ভাসছে। আখি ধীর পায়ে ঘরে এসে খাটে বসলো। তার মাথায় এখন শুধু নীলের ওই পাগলামিগুলো ঘুরছে। আচ্ছা, এই ছেলেটা আসলে কি? কাল রাতে আমার উপরে এইভাবে জোর খাটালো, আমাকে ব্ল্যাকমেল করলো, আমার জীবনটা তছনছ করে দিল, অথচ আজ কি সুন্দর করে সব ভুলে গিয়ে আমার জন্মদিন পালন করতে আসলো। ও কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি সবটাই ওর অভিনয়? আখি নিজের মাথার উপর নিজের হাত দিয়ে একটা হালকা টোকা দিল। সে নিজের উপর নিজেরই রেগে যাচ্ছে। কিছুক্ষণ আগে সেই মুহূর্তগুলোর কথা মনে করে তার ঠোঁটের কোণে কেন জানি একটু হাসি ফুটে উঠেছে, আর এটাই তাকে বেশি অপরাধী বোধ করাচ্ছে। ছি আখি, তুই কি পাগল হয়ে গেলি? সামান্য একটা কেক আর একজোড়া পায়েলের বদলে তুই নীলের সব অত্যাচার ভুলে গেলি? ও তোকে ধোকা দিয়ে বিয়ে করেছে, তোর আপুর সংসার ভাঙার হুমকি দিয়েছে, আর তুই এখন এখানে বসে ওর দেওয়া পায়েল দেখে হাসছিস? তুই কি এতই সস্তা? মনটাকে শক্ত কর আখি, ও একটা শয়তান। শয়তানরা মাঝে মধ্যে ভালো মানুষের মুখোশ পরে আসে। আখি খুব চেষ্টা করছে নীলের প্রতি ঘৃণা ফিরিয়ে আনতে, কিন্তু তার অবাধ্য মন বারবারই সেই দৃশ্যগুলো চোখের সামনে নিয়ে আসছে, যেখানে নীল খুব নরমভাবে তাকে ভালোবাসার কথা বলেছিল। নীল যখন তার পায়ে পায়েল পরিয়ে দিচ্ছিল, সেই সময় নীলের চোখে কোনো শয়তানি ছিল না, ছিল শুধু একরাশ মায়া। আখি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। তার কানের বারবার নীলের সেই কথাগুলো বাজছে। ও
ও কেন বলল যে আমি ওর ভালোবাসা বুঝি না? ভালোবাসা কি এইভাবে জোর করে আদায় করতে হয়? কিন্তু ও যেভাবে আমাকে কোলে তুলে নিল, যেভাবে কেক খাইয়ে দিল, কোনো সাধারণ অপরাধী তো এমনটা করতে পারে না। ও কি সত্যিই চায় আমি ওকে ভালোবাসি? কিন্তু সমাজ, রীতা আপু যখন জানবে তার নিজের আদরের বোন তার জায়ের আসনে বসতে যাচ্ছে, তখন সে কি সহ্য করতে পারবে? আকাশ ভাইয়া তো নীলকে অনেক বিশ্বাস করে। এই বিশ্বাস ভাঙলে কি এই পরিবারটা টিকে থাকবে? আখির মনে হচ্ছে তার মাথার ভেতর কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। একদিকে নীলের জন্য জন্মানো এক অদ্ভুত টান, আর অন্যদিকে সমাজ আর পরিবারের ভয়। সে নিজের পায়ের পায়েলটা খুলে রাখতে গিয়েও পারল না। পায়েলের ঘুঙ্গুরের টুংটাং শব্দটা তার কাছে এখন কোনো গানের সুরের মতো লাগছে। আখি বালিশে মুখ গুজে নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। না, আমি ওর জালে পা দেব না। ও আমাকে দুর্বল করার জন্য এইসব করছে। নীল চৌধুরী অনেক ধূর্ত। ও জানে মেয়েদের মন কিভাবে গলাতে হয়, কিন্তু আমি গলবো না। কাল সকালে আমি এই পায়েল খুলে ড্রয়ারে লুকিয়ে রাখবো। কেউ যেন বুঝতে না পারে ও এখানে ছিল। কিন্তু মনটা কেন এত অবুঝ হচ্ছে? কেন বারবার মনে হচ্ছে নীল যদি সত্যি সত্যি ভালো হতো, তবে আমাদের জীবনটা কত সুন্দর হতে পারতো। আখি বুঝতে পারছে না সে এক ভয়ঙ্কর গোলকধাঁধায় ফেসে গেছে। নীলের অত্যাচার তাকে যতটা কাঁদিয়েছে, নীলের এই এক রাতের ভালোবাসা তাকে তার চেয়েও বেশি ভাবিয়ে তুলছে। সে ঘৃণা আর ভালোবাসার এক মাঝখানে দাঁড়িয়ে আছে, যেখানে কোনো দিকে সে শান্তিতে যেতে পারছে না। রাত গড়িয়ে ভোর হতে চলল, কিন্তু আখির চোখের পাতা এক হলো না। নীলের সেই মায়াবী চেহারাটা তার বন্ধ চোখের পাতায় বারবার ভেসে উঠতে লাগলো। ভালোবাসা হোক আর অবসেশন, নীল আমায় আজ সত্যি বড় একটা দ্বন্দ্বে ফেলে দিল। তোমাকে ঘৃণা করাটা এখন আমার জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। সকালের রোদে আখির ঘুম ভাঙলো ঠিকই, কিন্তু চোখের পাতা খুলতেই কাল রাতে সেই মোমবাতি আর পায়েলের দৃশ্যটা মনের পর্দায় ভেসে উঠল। আখি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখল। গত কয়েকদিনে তার জীবনটা যেন একটা রোলার কোস্টার রাইডে হয়ে গেছে। সে খুব শক্তপণে পায়েলজোড়া খুলে ডয়ের একদম কোণায় লুকিয়ে রাখলো। ঠিক সেই সময় নিচে পরিচিত একটা গলার স্বর শুনে আখির বুকে ধরফরানি বেড়ে গেল। এটা তো নীলের গলা, ও আবার এখানে কেন? আরে নীল যে, এসো এসো বাবা, ভেতরে এসো। তুমি সকালে হঠাৎ? খালু, আসলে কাল রাত থেকে আমার এক মুহূর্তের জন্য ঘুম আসেনি। সারাক্ষণ অপরাধবোধ হচ্ছিল যে আমার কারণে আখির আজ এই অবস্থা। অ্যাক্সিডেন্টটা আমার জন্য হয়েছে, তাই ভাবলাম সকালে একবার ওকে দেখে যাই। ও কি ঘুম থেকে উঠেছে? কি যে বলো না নীল, তুমি ছিলে বলেই তো আমার মেয়েটা বেঁচে ফিরেছে। তুমি তো ওর জন্য অনেক করেছো। তুমি সোফায় বসো বাবা, আমি আখিকে ডেকে দিচ্ছি। আখি সিঁড়ির কোণায় দাঁড়িয়ে সব শুনছিল। নীলের এই ডাবল গেম দেখে তার মেজাজ গরম হয়ে গেল। একটু আগে যে ছেলেটা বেলকুনি দিয়ে চোরের মতো ঢুকে তাকে হেনস্থা করলো, এখন সেই কিনা সবার সামনে ইনোসেন্ট সেজে বসে আছে। আখি খুব ধীর পায় সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সে নিজেকে খুব শক্ত রাখার চেষ্টা করছে, কিন্তু যখন সে ড্রয়িং রুমে পা রাখলো, দেখলো নীল খুব আয়েশ করে সোফায় বসে আছে। ওহ আখি, তুমি উঠে গেছো? শরীর কেমন লাগছে এখন? কাল রাতের পর তো খুব ক্লান্ত থাকার কথা। মানে অ্যাক্সিডেন্টের ধাক্কাটা তো কম ছিল না। নীল যখন কথাগুলো বলছিল তখন তার মুখে একটা দুষ্টু হাসি ভরা। আখির বাবা মা যখন একটু অন্যদিকে তাকালো, নীল সেই সুযোগে আখির দিকে তাকে একটা বাঁকা চোখ টিপ মারল। শুধু তাই নয়, সবার আড়ালে হাত দিয়ে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল আখির দিকে। আখি তো ভয় আর অপমানে নীল হয়ে গেল। তার মনে হচ্ছিল এখনই মাটি ফাঁক হয়ে গেলে সে ভেতরে ঢুকে পড়তো। এই ছেলেটা কি কোনো কিছুতেই ভয় পায় না? আমি ভালো আছি, আপনার এখানে আসার দরকার ছিল না। আমি তো বলেছি আমি এখন সুস্থ। আখি, ওভাবে কথা বলছিস কেন নীলের সাথে? তাছাড়া ও তো তোকে দেখতে এসেছে কত দূর থেকে। নীল, তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা, ও আসলে শকের মধ্যে আছে তো। না না খালু, আমি একদম কিছু মনে করিনি। আখি আসলে আমাকে একটু অন্য চোখে দেখে তো, তাই হয়তো ওর রাগটা আমার উপরেই পড়ছে। আচ্ছা আখি, আমার না খুব তৃষ্ণা পেয়েছে, একটু পানি খাওয়াতে পারবে? ওরে বাবা, আমি এনে দিচ্ছি পানি। আখির এখন নড়াচড়া করা ঠিক হবে না। না না খালাম্মা, আপনি কেন কষ্ট করবেন? আখি অসুস্থ হলেও তো ঘরের ভেতরে একটু হাঁটাহাঁটি করা দরকার। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ও নিয়ে আসুক। আর ও যদি একা না পারে তবে আমি গিয়ে নিয়ে আসছি। আমি পারবো, আমাকে কারো সাহায্য করতে হবে না। আপনি বসুন, আমি পানি নিয়ে আসছি।
আখি গজগজ করতে করতে কিচেনের দিকে চলে গেল। তার পেছনে নীলও খুব ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। সে ড্রয়িং রুম পার হওয়ার সময় আখির বাবা মাকে এমনভাবে একটা হাসি দিল যে তারা ভাবলো নীল হয়তো আখিকে একটু আগলে রাখতে কিচেনের দিকে যাচ্ছে। কিচেনে ঢোকার সাথে সাথে আখি পানি গ্লাস ভরতে লাগলো। হঠাৎ সে অনুভব করলো পেছনের দিক থেকে দুটো শক্ত হাত তাকে জড়িয়ে ধরেছে। নীল ছাড়ো, কেউ দেখে ফেলবে। তোমার কি একদম ভয় ডর নেই? বাবা আর মা বাইরেই বসে আছে। চুপ থাকো আখি, কেউ আসবে না। তোমার বাবা মা আসছে, আমি তোমার শরীর খারাপ দেখে তোমাকে সাহায্য করতে এসেছি। কিন্তু তারা কি জানে আমি আমার তৃষ্ণা মেটাতে এসেছি? নীল এক ঝটকায় আখিকে ঘুরিয়ে কিচেনের দেওয়ালের সাথে চেপে ধরল। আখি দুই হাত নীলের বুকের ওপর দিয়ে তাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু নীল একদম অটল। সে আখির খুব কাছে ঝুঁকে এলো। আখি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ঠিক সেই মুহূর্তে নীল খুব শক্তভাবে আখির ঠোঁটে একটা গভীর কিস করলো। আখি যেন পাথরের মতো জমে গেল, তার হাতগুলো শিথিল হয়ে এলো। বাহ, সকালের নাস্তাটা বেশ ভালোই হলো। আর তৃষ্ণা এখন একদম মিটে গেছে, পানির আর দরকার নেই। তুমি একটা আস্ত জানোয়ার নীল। তুমি আমার বাড়ির কিচেনে দাঁড়িয়ে আমার সাথে এই নোংরামি করার সাহস পেলে কি করে? যদি এখন কেউ ভেতরে আসতো? কেউ আসতো না আখি, আমি সব দেখে শুনেই এসেছি। আর যদি আসতো তবে আমি বলে দিতাম আমরা স্বামী স্ত্রী। তোমার কি মনে নেই আমাদের বিয়ে হয়ে গেছে? বিয়ের পর কি স্বামী তার বউকে আদর করতে পারে না? বিয়ে? যে বিয়ে আমি মানি না সেটা কোনো বিয়েই না। তুমি চক্রান্ত করে সই নিয়েছো। আমি এই সম্পর্ক কোনোদিন স্বীকার করব না। স্বীকার না করলেও চলবে জানো। কাল রাতের সেই দৃশ্যগুলো আর আমাদের বাসর রাতের ভিডিও তো মিথ্যে নয়, তাই না? ওগুলো ফাঁস হলে কার সম্মান যাবে সেটা তুমি ভালো করেই জানো। আমি আসছি আখি, তোমার সাথে আবার দেখা হবে, তবে তখন জায়গাটা অন্য কোথাও হবে। নীল চোখ টিপ মেরে কিচেন থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে সে খুব স্বাভাবিকভাবে আখির বাবা মায়ের কাছ থেকে বিদায় নিল। আখি কিচেনের ভিতর কাঁপতে কাঁপতে পানির গ্লাসটা ধরে দাঁড়িয়ে রইল। তার জীবনটা যে এই ছেলেটা কতটা তছনছ করে দিয়েছে তা সে প্রতি মুহূর্তে অনুভব করছে। নীল যেমন রোমান্টিক হতে পারে, তার চেয়েও কয়েক গুণ বেশি শয়তানও হতে জানে। আখি বুঝতে পারল সে যে খাঁচায় ঢুকেছে সেখান থেকে বের হওয়ার প্রতিটা রাস্তা নীল আগে থেকেই বন্ধ করে রেখেছে। খেলা তো সবে শুরু আখি। সিনিয়র বউয়ের মর্যাদা পেতে হলে তোমাকে আরো অনেক পথ হাঁটতে হবে, আর সেই পথে আমি হব তোমার একমাত্র সঙ্গী। দিন যত যাচ্ছে নীলের পাগলামি যেন পাল্লা দিয়েই বাড়ছে। আখি নিজের বাড়িতে এসে ভেবেছিল একটু শান্তিতে থাকবে, কিন্তু নীলের হাত থেকে বাঁচার কোনো উপায় সে খুঁজে পাচ্ছে না। নীল যেন আখির ছায়া হয়ে গেছে। প্রতিদিন সকাল হওয়ার আগে আখির ফোনে নীলের মেসেজ এসে জমা হয়। কখনো সেখান থেকে একরাশ ভালোবাসার কথা, কখনো আবার থাকে প্রচ্ছন্ন হুমকি। আখি ফোন সাইলেন্ট করে রাখলো, কোনো লাভ হয় না, কারণ নীল জানে কিভাবে তাকে অস্থির করে তুলতে হয়। আখি, ঘুম থেকে উঠেছো? জানালাটা খুলে দেখো তো। গ্রিলের সাথে একটা ছোট প্যাকেট ঝুলিয়ে দিয়ে এসেছি, ওটা তোমার প্রিয় চকলেট। তুমি না খেলে কিন্তু আমি সারাদিন না খেয়ে থাকবো। আর হ্যাঁ, আজকে শাড়ি পরবে, নীল রঙের শাড়ি। আমার নীল শাড়ি পরা আখিকে খুব দেখতে ইচ্ছে করছে। নীল, তুমি কি পাগল হয়ে গেছো? প্রতিদিন এইসব ড্রামা কেন করছো? আমি তোমার চকলেট খাবো না আর শাড়িও পরবো না। তুমি দয়া করে আমাকে নিজের মতো থাকতে দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার এইসব সস্তা রোমান্টিকতায়। সস্তা হোক আর দামি, এটা আমার ভালোবাসা আখি। আমি তোমাকে ছাড়া কিছুই বুঝি না। সকালে চোখ মেলেই তোমার কথা মনে পড়ে, রাতে ঘুমানোর আগে তোমার মুখটা চোখের সামনে ভাসে। তুমি না বললে আমি শুনবো না। তুমি যদি শাড়ি না পরো তবে আমি বিকেলেই তোমাদের বাসায় হাজির হব। তখন বাবা মায়ের সামনে তোমাকে শাড়ি পরিয়ে দিয়ে আসবো, মনে থাকে যেন। আখি ফোনটা বিছানায় আছাড় মেরে ফেলে দিল। সে জানে নীল যা বলে তাই করে ছাড়ে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে নীলের হুকুম মেনে চলতে হয়। সারাদিন নীল তাকে একের পর এক SMS করে অস্থির করে রাখে। এখন কি করছো? নাস্তা করেছো? আমার কথা কি একবারও মনে পড়েনি? এ জাতীয় প্রশ্নে আখির ইনবক্সে ভর্তি হয়ে থাকে। মাঝে মাঝে অফিসের কাজের দোহাই দিয়ে নীল হঠাৎ করে আখির বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে শুধু তাকে এক পলক দেখার জন্য। আখির বাবা মা ভাবেন নীল কত ভালো ছেলে, এখনো তার ভাবি বোনের প্রতি কত দায়িত্বশীল। রাত যখন গভীর হয়, আখি যখন ভাবে আজ হয়তো নীল আসবে না, ঠিক তখনই বেলকনি খটখট শব্দ হয়।
নীল যখন কোনো বাধা মানে না, সে মাঝরাতে পাইপ বেয়ে আখির রুমে চলে আসে। আখি প্রথমে ভয় পেত, কিন্তু এখন তার কাছে এটা প্রতিদিনের আতঙ্কে পরিণত হয়েছে। নীল রুমে ঢুকে খুব শান্তভাবে আখির পাশে এসে বসে। কখনো আখি চুলে বিলি কেটে দেয়, আবার কখনো জোর করে আখির মাথা নিজের কাঁধে নামিয়ে নেয়। জানো আখি, সারাদিন তোমার সাথে কথা না বললে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় এই বুঝি আমার দম আটকে যাবে। লোকে একে পাগলামি বলতে পারে, কিন্তু আমি জানি তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো গতি নেই। তুমি কেন আমাকে এত অবহেলা করো? আমি কি দেখতে খুব খারাপ, নাকি আমার ভালোবাসায় কোনো কমতি আছে? নীল, তুমি কেন বুঝছো না? এই সম্পর্কটা শুরুই হয়েছে একটা অপরাধ দিয়ে। তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তুমি রীতা আপুর কথা ভেবে একবারও আমার কাছে ক্ষমা চাওনি। তোমার এই ভালোবাসা আমার কাছে বিষের মতো লাগে। তুমি যখন এইভাবে মাঝরাতে আমার রুমে আসো, আমার মনে হয় আমি কোনো জেলখানায় বন্দি হয়ে আছি। জেলখানা যদি হয়, তবে সেই জেলের মালিক আমি আখি। আর বন্দি যখন হয়েছ, তখন মুক্তি পাওয়ার আশা ছেড়ে দাও। আমি তোমাকে আগলে রাখতে চাই। তোমার সব জেদ, সব রাগ আমি সয়ে নেব, কিন্তু তোমাকে অন্য কারো হতে দেব না। তুমি আমার নেশা হয়ে গেছো আখি। এই যে এখন তোমার গায়ের ঘ্রাণ নিচ্ছি, এটাই আমার বেঁচে থাকার রসদ। নীল আখিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে তার গলার কাছে মুখ নামিয়ে আনে। আখি পাথরের মতো স্থির হয়ে থাকে। সে জানে বাধা দিলে নীল আরো বেশি হিংস্র হয়ে উঠবে। নীল মাঝে মধ্যে ছোটখাটো গয়না বা দামি পারফিউম নিয়ে আসে। আখি সেগুলো নিতে না চাইলেও নীল জোর করে তার ডয়ারে রেখে যায়। নীল যেন আখিকে একটা মায়ের জালে আর আতঙ্কের জালে সমানভাবে বন্দি করে ফেলেছে। আখি বুঝতে পারে না সে নীলের এই রূপকে ঘৃণা করবে নাকি করুণা করবে। তুমি কি সারা দিন এইভাবেই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখবে নীল? তোমার কি সাহস আছে সবার সামনে গিয়ে সত্যিটা বলার, নাকি তুমি শুধু এই অন্ধকারের সুযোগ নিতেই জানো? সাহস আমার কতটা আছে তা তো তুমি জানোই আখি। সময় আসুক, আমি সবাইকে ডেকে ঢাকঢোল পিটিয়ে বলবো তুমি আমার বউ। তবে তার আগে আমি চাই তুমি নিজের ইচ্ছায় আমার কাছে ফিরে আসো। আমি তোমাকে সেই পর্যন্ত অপেক্ষা করাবো যতক্ষণ না তুমি বলতে বাধ্য হও যে তুমিও নীলকে ছাড়া বাঁচবে না। আর রীতা ভাবির কথা ভেবো না, তাকে সামলানোর ক্ষমতা আমার আছে। নীল হাসতে হাসতে আখির কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে আবার বেলকুনি দিয়ে নেমে যায়। আখি অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় নীলের এই অবসেশন দিন দিন এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে। নীল তাকে এক মুহূর্তের জন্য নিজের চিন্তা থেকে বের হতে দিচ্ছে না। আখি বুঝতে পারছে তার নিজের ব্যক্তিত্ব যেন নীলের এই প্রবল ইচ্ছে শক্তির কাছে ধুলোই মিশে যাচ্ছে। সে চাইলেও এখন আর পালাতে পারছে না, কারণ নীলের মায়া, তার দাপট দুটোই তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। নীল আজকে সকাল থেকে খুব ফুরফুরে মেজাজি ছিল। রাতে আখির সাথে দেখা করে আসার পর থেকে ওর মনটা একদম শান্ত হয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কলার ঠিক করতে করতে ও ভাবছিল আজকে আখিকে নিয়ে কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যাবে। নীল শীষ দিতে দিতে নিজের রুম থেকে বেরিয়ে নিচে এলো, কিন্তু ড্রয়িং রুমে পা রাখতে দেখলো পুরো বাড়ির পরিবেশ একদম অন্যরকম। রীতাপু খুব ব্যস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন। হাতে তার কয়েকটা নতুন শাড়ি আর গয়নার বাক্স। আকাশ ভাইও ফোনে কার সাথে যেন খুব সিরিয়াস কথা বলছেন। বাড়ির কাজের লোকগুলো ঘরদর একদম তকতক করে পরিষ্কার করছে। নীল একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। রীতা ভাবি, ঘটনা কি? আপনারা সবাই এত সাজুগুজু করছেন কেন? আর ঘরবাড়ি তো মনে হচ্ছে ঈদের মতো পরিষ্কার করছেন। কোথাও দাওয়াত আছে নাকি? আরে নীল, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তোকে তো বলতে ভুলেই গেছি খুশির খবরটা। আজকে আমাদের সবার জন্য একটা খুব বড় দিন। আকিকে দেখতে আসছে আজকে। পাত্রপক্ষ একদম হুট করেই সময় দিয়েছে, তাই আমরা খুব তড়িঘড়ি করে সব গোছগাছ করছি। কি বললেন ভাবি? আখিকে দেখতে আসছে মানে কি? হ্যাঁ রে নীল, আমার বাবার এক খুব ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, নাম আবির। ছেলেটা অনেকদিন বিদেশে ছিল, গত মাসে পাকাপাকি ভাবে দেশে ফিরে এসেছে। এখন ওর বাবার বিশাল বিজনেসের হাল ধরেছে। যেমন সুন্দর দেখতে তেমনই বংশমর্যাদা। আমার তো অনেকদিন ধরেই এমন একটা পাত্র খুঁজছিলাম। আজকে ওরা আকিকে আংটি পরাতে পারে, আর সবকিছু একদম ঠিকঠাক থাকলে আজকেই কাবিন করে রেখে যাওয়ার কথা আছে। আকাশও খুব খুশি। রীতাপুর কথাগুলো নীলের কানে বিষের মতো লাগছে। তার মনে হলো কেউ যেন হুট করে তার পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিয়েছে। মাথার ভেতর একটা তীব্র ঝনঝনের শব্দ হতে শুরু করলো। নীল শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে সবকিছু আবছা হয়ে আসছে।
ও নিজের সই করা কাবিননামা পকেটে থাকা সত্ত্বেও ও নিজের বাড়ির মানুষ ওর আকিকে অন্য কারোর হাতে তুলে দেওয়ার প্রয়োজন বোধ করছে, এটা ও ভাবতেও পারছে না। ভাবি আপনারা কি পাগল হয়ে গেছেন? এভাবে না জেনে না বুঝে হুট করে বিয়ে ঠিক করে ফেললেন। আখিকে একবার জিজ্ঞেস করেছেন ও রাজি কিনা? আরে নীল, পাগল হব কেন? আখি তো খুব লক্ষ্মী মেয়ে, ও মা বাবার কথার বাইরে এক কদমও যায় না। আর আবিরের মতো ছেলে আমাদের ভাগ্য থাকলেই জোটে। তুই ওসব ছাড়, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা সবাই একসাথে আখিদের বাড়ি রওনা দেব। তুই আবার আমাদের সাথে না গেলে কি হয়? নীল আর একটা শব্দ মুখ থেকে বের করতে পারল না, ওর শরীর কাঁপছে। ও বুঝলো এখন এখানে দাঁড়িয়ে কথা কাটাকাটি করলে আসল রহস্য ফাঁস হয়ে যাবে, কিন্তু ও এ বিয়ে কোনোভাবেই হতে দিতে পারে না। নীল কাউকে কোনো কথা না বলে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। রিতার আকাশ অবাক হয়ে ওর যাওয়ার পানে তাকিয়ে রইলেন। আকাশ পেছন থেকে ডাকলো, নীল শুনল না। ও নিজের গাড়িতে উঠে স্টার্ট দিয়ে পাগলের মতো ড্রাইভ করতে শুরু করলো। ওর মাথায় এখন শুধু একটাই চিন্তা, আঁখি ওর, শুধুই ওর। ওদিকে আঁখিদের বাড়িতেও সাজ সাজ রব। আখির মা আঁখিকে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরিয়ে দিচ্ছেন। আখির মুখটা মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে আছে। ও জানে নীল যখন এটা জানবে তখন একটা তুফান উঠবে, কিন্তু আখি নিজেও দোটানায় পড়ে গেছে। সে মুখে যতই বলুক সে নীলকে ঘৃণা করে, কিন্তু গত কয়েকদিনের নীলের সেই পাগলামি, নীলের সেই যত্ন আর গভীর রাতের সেই মায়াবী মুহূর্তগুলো তাকে অন্যরকম একটা অনুভূতির দিকে নিয়ে গেছে। ঘৃণাটা এখন আর আগের মতো আর স্পষ্ট নয়। তার চেয়েও বড় কথা, একটা বিশেষ কারণে সে চাইলেও এখন নীলকে ছেড়ে যেতে পারবে না। একটা বড় সত্য তার শরীরের ভেতর জমা হয়েছে, যা সে এখনো কাউকে বলেনি। নীল তুমি কোথায়? তুমি কি জানো বাবা আজ আমার বিয়ে দিয়ে দিচ্ছে? আমি কি করব এখন? আমি কি সবাইকে আমাদের বিয়ের কথা বলে দেব? কিন্তু বললে তো আপুর সংসার ভেঙে যাবে। খোদা, আমি এখন কোন দিকে যাব? ঠিক সেই মুহূর্তে বাড়ির নিচে বিকট একটা গাড়ির ব্রেক করার শব্দ শোনা গেল। কয়েক সেকেন্ড পরেই নিচ থেকে নীলের আগে কণ্ঠস্বর ভেসে এলো। নীল চিৎকার করে আখির নাম ধরে ডাকছে। আখি চমকে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দেখলো নীল পাগলের মতো গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আখির বাবা নীলকে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু নীল কাউকে মানছে না। আখি, আখি কোথায় তুমি? নিচে নেমে এসো, আমি বলছি। খালু আপনি সরে দাঁড়ান। আপনারা আমার আখিকে অন্য কারো হাতে তুলে দেওয়ার নাটক করছেন। কার এত সাহস যে আমার বউকে আংটি পরাবে? নীল, তুমি এসব কি পাগলামি করছো? ছি ছি, লোকে শুনলে কি বলবে? তুমি আমাদের বাড়ির ছেলের মতো, আজ আখিকে দেখতে পাত্রপক্ষ আসবে, তুমি কেন এভাবে চিৎকার করছো? পাত্রপক্ষ আসুক আর জম আসুক, আমার তাতে কিছু যায় আসে না। আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, আখি আমার। আপনারা যার সাথে ওর বিয়ের কথা ভাবছেন তাকে বলে দিন যেন বাড়ির সীমানায় পা না দেয়, নইলে আজ এখানে রক্তারক্তি হয়ে যাবে। নীলের গলার আওয়াজ শুনে আঁকি কাঁপতে কাঁপতে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে এসে দেখলো নীল রোষে ফুঁসছে। ওর চোখগুলো লাল হয়ে গেছে। আখিকে দেখে নীল ঝড়ের বেগে ওর সামনে গিয়ে দাঁড়ালো। নীল আর আখির বাবা মার সামনে দাঁড়িয়ে এখন এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আখি নীলকে দেখে আতঙ্কিত হয়ে পড়ল, কারণ সে জানে নীল এবার সত্যি সত্যি কিছু একটা ঘটিয়ে ফেলবে। কিন্তু নীল যখন আখির হাতটা শক্ত করে সবার সামনে ধরল, তখন আখি বুঝতে পারলো আজ আর ফেরার কোনো পথ নেই। আখি, তুমি সবাইকে সত্যিটা বলবে নাকি আমি বলবো? বলো তুমি আমার কে? বলো তুমি কেন আজকে এই শাড়ি পরে অন্যের সামনে যাবে না? তুমি চুপ করে থেকো না আখি, তোমার এই চুপ করে থাকা আমাদের ধ্বংস করে দেবে। নীল তুমি শান্ত হও, দয়া করে এখানে সিন ক্রিয়েট করো না। মা বাবা হার্ট অ্যাটাক করবে। তুমি চলে যাও এখান থেকে। আমি কোথাও যাব না, আজ এখান থেকে তোমাকে নিয়ে ফিরবো, নয়তো লাশ হয়ে ফিরবো। খালু, খালাম্মা, আপনারা যে বিয়ের আয়োজন করছেন সেটা বন্ধ করুন, কারণ আখি অলরেডি বিবাহিত, ও আমার বিবাহিত স্ত্রী। নীলের কথা শুনে আখির বাবা মা পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। রীতাপু আর আকাশ ভাইও ততক্ষণে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে পড়েছেন। নীলের শেষ কথাটা সবার কানে বোমা ফাটার মতো ফাটল। পুরো ঘরে একটা পিনপতন নীরবতা নেমে এলো। আখি শুধু মাথা নিচু করে কাঁদতে শুরু করলো। সে বুঝতে পারলো যে ঝড়ের ভয় সে এতদিন পাচ্ছিল, সেই ঝড় আজ তার ঘরের ভেতরেই আশ্রয় পড়েছে। নীল আজ সবার সামনে ওর মুখোশ খুলে দিয়েছে, আর এর সাথে শুরু হলো এক নতুন যন্ত্রণার গল্প। ড্রয়িং রুমের পরিবেশ তখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মনে হচ্ছে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে। নীল যখন চিৎকার করে বলল যে আখি ওর বিবাহিত স্ত্রী,
তখন আখির বাবা নিজের বুকে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়লেন, তার চোখে মুখে বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা। ঠিক সেই সময় গেট দিয়ে রীতা আর আকাশ হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো। তাদের পেছনে নীলের বাবা মা এবং পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত। সবার মুখ গম্ভীর। রীতা সরাসরি নীলের সামনে গিয়ে দাঁড়ালো। নীল তখনও আখির হাত শক্ত করে ধরে আছে, যেন কেউ কেড়ে নিতে না পারে। রীতা ভাবি, আপনি আমাকে মারুন কিংবা বাড়ি থেকে বের করে দিন, কিন্তু আখিকে অন্য কারো হতে দেব না। আমরা বিয়ে করেছি, এটা সত্যি। আমি ওকে ভালোবাসি। নীল ভাবছিল রীতা হয়তো এবার ওকে চড় মারবে কিংবা চিৎকার করবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রীতা খুব শান্তভাবে নীলের কাঁধে হাত রাখলো। নীল অবাক হয়ে রীতার দিকে তাকালো। ওদিকে আকাশ এগিয়ে এসে নীলের মাথায় বেশ জোরে একটা গাঁটটা মারলো। নীল ব্যথায় চিৎকার করে উঠল। অবাক হওয়ার ঘোর কাটছিল না ওর। কিরে গাধা, তুই কি মনে করেছিস তুই অনেক বড় বুদ্ধিমান আর আমরা সবাই ঘাস কাটি? তুই ভেবেছিস আমাদের চোখে ধুলো দিয়ে এত বড় কাজ করে ফেলবি আর আমরা কিছুই টের পাবো না? ভাইয়া, আপনি কি বলছেন? আমি তো মানে তোদের ওই বাগানবাড়ির কেয়ারটেকার কাকা আমাকে সেই দিনই সব ফোন করে বলেছিল। সে বলেছিল তোদের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তোরা দুজন মিলে বাসরঘর সাজিয়ে সেখানে রাত কাটিয়েছিস। ওই দিনই আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল নীল। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার নিজের ভাই আর আমার নিজের শালিকা আমাদের না জানিয়ে এত বড় একটা কাজ করলো। কিন্তু পরে যখন খোঁজ নিলাম, আমাদের ফ্যামিলি উকিলও জানালো যে তোরা নাকি মাসখানেক আগেই কোর্টে বিয়ে করেছিস। শুধু তাই নয় নীল, আমরা তোকে আর আখিকে অনেক সুযোগ দিয়েছি সত্যিটা স্বীকার করার জন্য, কিন্তু তোরা দুজনে এমন চোর যে কেউ মুখ খুললি না। আখি তো ভয়ে আমার সাথে চোখ মেলাতেই পারছিল না, তাই আমরা বাড়ির সবাই মিলে আলোচনা করে এই গেমটা সাজালাম। এই আবির টাবির কেউই নয়, ওটা আকাশের এক বন্ধুর ছোট ভাই। আমরা চেয়েছিলাম তোদের এই বিয়ের নাটকটা যেন তোদের মুখ দিয়ে বের হয়। আখি আর নীলে দুজনেরই এমন ভেবাচাকা খেয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। তাদের পুরো পৃথিবী যেন উল্টে গেল। যে সত্যটা তারা বুকের মধ্যে পাথরের মতো চেপে রেখেছিল, সেই সত্য নিয়ে পরিবারের সবাই তাদের সাথে খেলা করেছিল। আখি লজ্জায় কান্নায় ভেঙে পড়ল। সে দৌড়ে গিয়ে তার বাবার পায়ের কাছে বসে পড়ল। বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমি নীলকে অনেক বাধা দিয়েছিলাম, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমরা সব লুকিয়েছি। আমি রীতা আপুর সংসারের কথা ভেবে ভয় পাচ্ছিলাম। তোমরা যে সব জানতে, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। খালু, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, আপনাদের বিশ্বাস ভেঙেছি, কিন্তু আমি আখিকে ছাড়া থাকতে পারবো না। আপনারা চাইলে আমাকে শাস্তি দিন, কিন্তু আমাদের আলাদা করবেন না। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। নীলের বাবা মাও সামনে এগিয়ে এলেন। তারা আখির বাবাকে বোঝালেন যে যা হওয়ার হয়ে গেছে, এখন ছেলে মেয়েদের সুন্দরভাবে গ্রহণ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আখির বাবা দীর্ঘশ্বাস ফেলে নীলের মাথায় হাত রাখলেন। বাড়ির গম্ভীর পরিবেশটা মুহূর্তের মধ্যে কান্নায় ভিজে একাকার হয়ে গেল। সবাই সবাইকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে পড়ল, কিন্তু রীতা তখন একটা রহস্যময় হাসি মুখে নিয়ে দাঁড়িয়েছিল। দাঁড়াও বাবা, কান্না থামাও। ড্রামা এখনো শেষ হয়নি। নীল আর আখি কি শুধু তোমাদের কাছে বিয়ের বিষয়টা লুকিয়েছিল? এরা তো এর চেয়েও বড় আরেকটা সত্য আমাদের সবার কাছে লুকিয়ে রেখেছে। রীতার কথা শুনে সবাই থমকে গেল। নীল আর আখি একে অপরের দিকে তাকালো। নীল অবাক হয়ে ভাবছে বিয়ের পর আবার কি লুকালো। আকাশ ভুরকুচকে রীতার দিকে তাকালো। ড্রয়িং রুমে আবারও পিনপতন নীরবতা নেমে এলো। রীতা মুচকি হেসে এগিয়ে গিয়ে আখির পেটে হাত রাখলো। তোমরা কি জানো, আমাদের বাড়ির ছোট বউ মানে আখি হলো প্রেগনেন্ট, ও মা হতে চলেছে। রীতার এই কথাই মনে হলো ড্রয়িং রুমে একটা বোমা ফেটেছে। নীল পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর হাত পা কাঁপতে শুরু করলো। ও ধীরে ধীরে আখির দিকে মুখ ফেরালো। ওর চোখে রাজ্যের বিস্ময় আর প্রশ্ন। আখি তখন লজ্জায় আর ভয়ে মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। নীল চোখের ইশারায় আখিকে জিজ্ঞেস করলো, ঘটনা সত্য নাকি? আখি চোখের পানি মুছতে মুছতে ধীরে গতিতে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। আখি, তুমি সত্যি বলছো? আমাদের সন্তান আসছে? নীল আর এক মুহূর্ত দেরি করলো না। সে সবার সামনে নিজেই বাবা মা শ্বশুর শাশুড়ি সামনে হামাও করে কেঁদে উঠল। সে পাগলের মতো আখিকে জড়িয়ে ধরে তার গলার ভাঁজে মুখ গুজে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। নীলের এই রূপ দেখে সবাই একদম থমকে গেল। যে নীল একগুই জেদি আর সবসময় দাপট নিয়ে চলে, সেই ছেলেটা আজ নিজের অনাগত সন্তানের কথা শুনে এভাবে ভেঙে পড়বে কেউ কল্পনাও করতে পারেনি। সরি আখি, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, কত ভয় দেখিয়েছি। আমি আসলে জানতামই না যে আমি বাবা হতে চলেছি। আমি কথা দিচ্ছি
আমি আর কোনোদিন তোমার চোখে পানি আসতে দেব না। তুমি আমাকে এত বড় একটা খুশি দিলে আখি। নীল শান্ত হও, সবাই দেখছে তো। তুমি এভাবে কাঁদলে আমারও কান্না পাচ্ছে। আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু রীতা আপু কিভাবে জানলো আমি জানি না। ওই যে বললাম না, তোদের সব খবর আমার কাছে আগে পৌঁছয়। ডক্টর যখন তোকে ফোন করেছিল তখন আমি তোর পাশেই ছিলাম, শুধু তুই খেয়াল করিসনি। ড্রয়িং রুমের দৃশ্যটা এখন পুরোপুরি পাল্টে গেছে। একটু আগে যেখানে ঘৃণা আর অভিযোগ ছিল, সেখানে এখন শুধু আনন্দ আর খুশি জোয়ার। নীলের কান্না দেখে রীতার আকাশে চোখও পানি চলে এলো। সবাই একসাথে নীল আর আঁকিকে ঘিরে দাঁড়ালো। বাড়ির মুরব্বীরা দোয়া করতে শুরু করলেন। নীল তখনও আঁকির হাত চায়নি। সে যেন নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদ খুঁজে পেয়েছে। নীল আজ বুঝতে পারল, জোর করে কাউকে পাওয়া যায় ঠিকই, কিন্তু ভালোবাসা আর সম্মান দিয়ে আপন করে নেওয়ার আনন্দটা পৃথিবীর সব কিছুর চেয়ে আলাদা। সেই উত্তাল দিনগুলো পার হয়ে আজ কয়েকটা মাস কেটে গেছে। বাড়ির পরিবেশ এখন একদম শান্ত আর খুশিতে ভরপুর। নীলা সেই একগুঁয়েমি আর পাগলামি এখন মায়া আর যত্নে পরিণত হয়েছে। আখির মা হওয়ার সময় যত এগিয়ে আসছে, নীল যেন তত বেশি অস্থির হয়ে পড়ছে। সে এখন আর সেই ভয়ঙ্কর নীল নেই যে আখিকে ব্ল্যাকমেইল করত। এখন সে একজন আদর্শ স্বামী, যে তার বইয়ের ছোটখাটো সব আবদার পূরণ করার জন্য জান দিয়ে দেয়। আখি, তুমি আবার এই ভারী পানির জগটা তুলতে গেলে কেন? আমি না তোমাকে বলেছি কোনো ভারী কাজ করবে না? রীতা ভাবি, দেখো তোমার বোন আবার জেদ করছে। আরে নীল, তুই তো দেখি আখিকে একটু হাততেও দিবি না। অত টেনশন করিস না তো, ও এখন সুস্থ আছে। আর তুই যে সারাক্ষণ ওর পেছন পেছন ঘুরঘুর করিস, তাতে ও আরো বেশি অস্বস্তি বোধ করে। আপু ঠিক বলেছ। নীল তো আমাকে এখন নিজের পায়ে দাঁড়াতেও দেয় না। মনে হয় আমি কাচের পুতুল, একটু নড়লেই ভেঙে যাব। নীল তুমি প্লিজ অফিসে যাও, আমি একদম ঠিক আছি। অফিস যাবে? আমার মাথা, তোমাকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাচ্ছি না। আকাশ ভাইয়া একাই অফিস সামলাক। আজ আমি তোমার জন্য নিজ হাতে পায়েস রান্না করব। তুমি শুধু চুপচাপ সোফায় বসে থাকবে, বুঝেছো? নীল রান্নাঘরের দিকে দৌড়ে গেল। রীতার আঁখি একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। রীতা এসে আঁখির পাশে বসলো এবং পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিল। তাদের এই বোনের সম্পর্কটা এখন আরও গভীর হয়েছে, যা হিসাবে নয়, বরং দুই বোন একই বাড়িতে থেকে একে অপরের শক্তি হয়ে দাঁড়িয়েছে। রীতা এখন বুঝতে পারে নীল আসলে আঁখিকে পাগলের মতো ভালোবাসে বলেই অমন সব উল্টাপাল্টা কাজ করেছিল। জানিস আখি, শুরুতে আমি যখন তোদের বিয়ের কথা শুনেছিলাম, আমার মনে হয়েছিল পৃথিবীটা বুঝি শেষ হয়ে গেল। তোকে যা হিসেবে মেনে নেওয়াটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু এখন নীলের পরিবর্তন আর তোর মুখের এই হাসি দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। নীল তোকে সত্যি খুব সুখে রেখেছে। আপু সত্যি বলতে কি, শুরুতে আমিও খুব ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম নীল হয়তো আমাকে পাওয়ার জন্য এইসব করছে, কিন্তু ওর এই কয়েক মাসের যত্ন আমাকে বুঝিয়ে দিয়েছে ওর ভালোবাসাটা মিথ্যে ছিল না। ও হয়তো একটু অগোছালো, একটু জেদি, কিন্তু ওর মনটা খুব পরিষ্কার। আমাদের অনাগত সন্তান আসার খবর পাওয়ার পর ও যেন পুরোপুরি বদলে গেছে। সন্ধ্যাবেলা আকাশ অফিস থেকে ফিরে পুরো পরিবার একসাথে খাওয়ার টেবিলে বসলো। আকাশ আর নীলের বাবা মাও এখন খুব খুশি। তারাও ভাবতে পারেনি যে তাদের বাড়ির দুই ছেলে দুই বোনকে বিয়ে করে ঘরটা এমন স্বর্গ বানিয়ে ফেলবে। খাবারের মাঝখানে নীল হঠাৎ পকেট থেকে একটা ছোট্ট গিফট বক্স বের করে আখির সামনে রাখলো। কিরে নীল, আবার নতুন কোনো সারপ্রাইজ নাকি? তুই তো দেখছি আমাদের পকেট খালি করে ছাড়বি। ভাইয়া, এটা সারপ্রাইজ না, এটা একটা কৃতজ্ঞতা। আখি আমার জীবনটা বদলে দিয়েছে। ও আমাকে মানুষ হিসেবে গড়তে সাহায্য করেছে। এই ঘড়িটা ওর জন্য ছোট একটা উপহার। নীল, কেন আবার এইসব আনলে? তুমি পাশে আছো, এটাই তো বড় উপহার। না আখি, তুমি আমার সিনিয়র বউ হতে পারো, কিন্তু আমার হৃদয়ের রানী তুমি। এই পরিবারটা তোমার আর রীতা ভাবির জন্যই আজ 100টাই বাঁধা। আমি চাই আমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে, ও যেন দেখে ওর বাবা মা কতটা সুখে আছে। আখি ঘড়িটা হাতে নিয়ে নীলের দিকে তাকালো। নীলের চোখে এখন আর সেই হিংস্রতা নেই, আছে শুধু একরাশ নির্ভরতা। বাড়ির সবাই মিলে একসাথে হাসাহাসি করছে। আখি মনে হলো জীবনের শুরুতে যে ঝড়টা এসেছিল, সেই ঝড়টাই আসলে তার জীবনের সব ধুলোবালি পরিষ্কার করে দিয়ে গেছে। ভালোবাসা সবসময় সহজ পথে আসে না, মাঝে মাঝে আঁকাবাঁকা আর কঠিন পথ পেরিয়ে আসলেই সন্ধান পাওয়া যায়। ধন্যবাদ নীল, আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। তুমি হয়তো একটু দেরিতে হলেও আমাকে ঠিকই ভালোবাসতে শিখিয়েছো।
বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাড়ির ভেতরে আলো আর ভালোবাসার উত্তাপে সবাই এক চমৎকার মুহূর্ত পার করছে। এভাবেই ঘৃণা আর অবসেশন পেরিয়ে শুরু হলো নীল আর আখির এক নতুন জীবনের গল্প, যে গল্পে আর কোনো লুকোচুরি নেই, আছে শুধু বিশ্বাস আর অন্তহীন ভালোবাসা।